আসসালামু আলাইকুম। সকলকে আসন্ন বিকেলের অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি এক্সিস মেডিকেল স্কুলের সম্পূর্ণ নতুন একটি লাইভ সেশন। চারিদিকে কিন্তু প্রফ মৌসুম চলছে। আর আমাদের প্রথম প্রফেশনাল পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো অ্যানাটমি। আমরা এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানাটমি রিটেন সিরিজ। আর আমাদের এই সিরিজের আজকের সেশনটিতে আপনাদের হোস্ট হিসেবে আমি রয়েছি সাইমা চৌধুরী জিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষ। এবং আমাদের সাথে আমাদের মেন্টর এবং আমাদের গেস্ট হিসেবে রয়েছেন অত্যন্ত ট্যালেন্টেড এবং গুণী একজন ভাইয়া, সীমান্ত মোদক ভাইয়া, যিনি পড়ছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ সেশন 2017-18। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম চিপু। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও অনেক ভালো আছি এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে আরো আনন্দিত লাগছে। আমরা আসলে এক্সেস মেডিকেল স্কুলে অ্যানাটমিতে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে এবং কিভাবে ভালো নাম্বার পেয়ে ভাইয়ার মতো এমন একটি সাফল্য অর্জন করতে পারবো, সেজন্যই আমাদের সিরিজটা আয়োজন করা হয়েছে। আমাদের এই সিরিজের প্রথম ক্লাসটি গতদিন হয়েছে, যেটি ছিল হেডনেক পার্ট 1, এবং আজকে আমাদের হেডনেক পার্ট 2 এর সেশনটি হবে। আপনারা যারা প্রথম সেশনটি মিস করেছেন বা পুনরায় দেখতে চান, তারা আমাদের এক্সেস মেডিকেল স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন লাইভটি। ভাইয়া কিন্তু অ্যানাটমিতে অনার্স পেয়েছেন। অনার্স কিন্তু অনেক বড় একটি সাফল্য আমাদের মেডিকেল প্রাঙ্গণে, এবং এই অনার্স ভাই একজন লেজেন্ডারি ভাইয়া থেকে আমরা আজকে কিন্তু নিখুঁতভাবে সম্পূর্ণটা জেনে নিব। আমাদের হেডনেক সেশনে, গত সেশনে ভাইয়া আমাদেরকে স্কাল্প থেকে শুরু করে প্যারানাজাল সাইনাস পর্যন্ত পড়িয়েছিলেন। আজকে পরবর্তী অংশটুকুই কন্টিনিউ করবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন, যাতে কমেন্ট করুন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কিছু জানার হয় ভাইয়ার থেকে। তো আশা রাখবো আপনারা সকলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। এবং আমাদের বেশি কথা না বলে আমি ভাইয়ার অনুমতি নিয়ে আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি। ভাইয়া। আচ্ছা জি, তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের টপিকে। আচ্ছা, আশা করি স্লাইড দেখা যাচ্ছে। সো লাস্ট দিন আমরা শেষ করেছিলাম আমাদের হচ্ছে নোজ এন্ড প্যারানিজাল এয়ার সাইনাস পর্যন্ত। আজকে আমরা হচ্ছে হেড নেকের যত ভিসেরাল রিলেটেড কোয়েশ্চেন আছে, দ্যাট ইজ টাং, ল্যারিংস, প্যারিংস, সেগুলো রিলেটেড আমরা হচ্ছে রিটেন কোয়েশ্চেন গুলো আজকে থেকে দেখবো। সো ফার্স্ট কোয়েশ্চেনটাই আমরা হচ্ছে প্যালেট এবং প্যালাটাইন টনসিল টপিকে যদি চলে যাই, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা এখানে আসে হচ্ছে মেনশন দি লোকেশন অফ দি প্যালাটাইন টনসিল। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে টনসিলার ফোসা, সেটার হচ্ছে বাউন্ডারি জিজ্ঞেস করছে এখানে। সো আমরা যদি একটা ইমেজ দেখি এখানে, প্যালাটাইন টনসিলের লোকেশনটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা জায়গায় হবে, এবং এটা অনেক সময় টাঙের যে ভিসেরা থাকে সেখানে দেখা যায়। যেমন এই ডায়াগ্রামটা নিটার থেকে এখানে হচ্ছে প্যালাটাইন টনসিল গুলো দেখা যাচ্ছে। সো প্যালাটাইন টনসিলে যদি আমাদেরকে লোকেশন জিজ্ঞেস করে অথবা বলে যে হোয়াট আর দ্য বাউন্ডারিজ অফ দি টনসিলার ফোসা, তাহলে বলতে হবে যে টনসিলটা যেহেতু এরকম একটা জায়গায় লোকেটেড, এটার সামনে এবং পিছে দুটো আর্চ থাকবে, যেটা হচ্ছে প্যালেট থেকে দুটো মাসেলের ফরমেশনে হবে। সো এটা সামনে থাকবে হচ্ছে, ইনফ্রন্ট থাকবে হচ্ছে প্যালাটোগ্লসাল আর্চ কন্টেনিং দি করেসপন্ডিং মাসল, এবং পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ কন্টেনিং দি করেসপন্ডিং মাসল। এই টনসিলার ফোসার অ্যাপেক্স তৈরি হবে হচ্ছে অবশ্যই সফট প্যালেট দিয়ে, এবং বেস তৈরি হবে হচ্ছে ডরসাল সারফেস অফ দি পস্টেরিয়র 1/3 অফ দি টাং। তাছাড়া এটা যে ল্যাটেরাল ওয়ালটাকে স্পেসিফিক্যালি টনসিলার বেড বলা হয়, এবং এটার হচ্ছে কয়েকটা স্ট্রাকচার দিয়ে ল্যাটেরাল ওয়ালটা তৈরি। সো ফার্স্ট অফ অল ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাসা, দেন হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, এবং সাইলোগ্লসাস মাসল, যেগুলো হচ্ছে সব এই ল্যারিংস ফ্যারিংস রিজেনারি মাসল। So that is all about location of the palatine tonsil. Next question টা হচ্ছে artery of the palatine tonsil. So palatine tonsil এর artery supply হচ্ছে just চারটা artery, that is anterior, posterior, superior এবং inferior tonsillar artery. So সেই ক্ষেত্রে আমরা এই আর্টারি গুলো কার ব্রাঞ্চ, সেটা জাস্ট এখানে রিলেটেড আশেপাশে স্ট্রাকচার কি আছে সেটা দেখতে পারলেই বুঝতে পারবো। সো টনসিলটা যদি এরকম একটা জায়গায় থাকে, সো এটার সামনেই আছে হচ্ছে টাং, অর্থাৎ অ্যান্টেরিয়র টনসিলার আর্টারিটা ব্রাঞ্চ হবে হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি অথবা লিঙ্গুয়াল আর্টারি ব্রাঞ্চ হবে। এটার টনসিলের পিছে থাকছে আমাদের ফ্যারিংস। সো পোস্টেরিয়র টনসিলার আর্টারি ব্রাঞ্চ হবে হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি। সুপিরিয়র টনসিলার আর্টারি ব্রাঞ্চ হবে হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি, যেটা হচ্ছে প্যালেটের উপরে আছে, এবং
ইনফিরিয়র টনসিলার আর্টারি, এটাই হচ্ছে আমাদের টনসিলের প্রাইম আর্টারি বা প্রিন্সিপাল আর্টারি হচ্ছে এটাই। এটা ব্রাঞ্চ হবে হচ্ছে ফেসিয়াল আর্টারি। সো আমরা যদি এখানে একটা এরকম একটা টনসিলের একটা নর্মাল ছবি এঁকে চারদিকে চারটা আর্টারি এঁকে যদি আমরা জাস্ট এটা কার ব্রাঞ্চ সেটা লিখে দিতে পারি এই ডায়াগ্রামের মতোই, তাহলে এখানে ভালো মার্কস পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দি প্যালাটাইন টনসিল। এটা আমরা লাস্টে যখন সবগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার একসাথে দেখবো তখন এই জিনিসটা আমরা একসাথে পড়বো। নেক্সট চলে আসি আমরা ডেভেলপমেন্ট অফ দি প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিলটা ডেভেলপ করে হচ্ছে আমাদের সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, এবং আমরা যখন ফ্যারেঞ্জিয়াল আর্চ পজ ক্লেফট পড়বো তখন এই জিনিসটা আমরা আরো ইন ডিটেল পড়বো। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন অ্যানাটমিক্যালি সফট প্যালেট ইজ এলিভেটেড ডিউরিং সোয়ালোইং। এটা একটা ফিজিওলজির কোয়েশ্চেন, বোঝাই যাচ্ছে যে ডিগ্লুটেশনের প্রসেসের সময় সফট প্যালেটটা এলিভেটেড হয়ে যায়। কেন হয়? যাতে এই যে নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি থেকে ফুড যাতে অ্যাক্সিডেন্টলি নেজাল ক্যাভিটিতে ফেরত না যেতে পারে, এর জন্য হচ্ছে সফট প্যালেটটা এলিভেটেড হয়ে এই রাস্তাটাকে ক্লোজ করে দেয়। সো এটাই হবে এখানকার আনসার। নেক্সট কোয়েশ্চেন, শর্ট নোট আসতে পারে অন প্যালাটাইন টনসিল। তো সেই ক্ষেত্রে টনসিলের লোকেশন, আর্টারি সাপ্লাই, এইসব জিনিসগুলো বলেই শর্ট নোটটা কমপ্লিট হয়ে যায়। এন্ড তারপর হচ্ছে সফট প্যালেট। আচ্ছা, ফর্মেশন এন্ড নার্ভ সাপ্লাই অফ সফট প্যালেট। সো ফার্স্ট অফ অল প্যালেটের ব্যাপারে জানি, হার্ড প্যালেট আছে সামনে, যেটা হচ্ছে একটা বোনি ফ্রেমওয়ার্ক, এবং এটা তৈরি হয় হচ্ছে প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা এন্ড হরিজন্টাল প্লেট অফ প্যালাটাইন বোন দিয়ে। তার পিছিয়ে হচ্ছে সফট প্যালেট যেটা। So soft palatal composition হচ্ছে প্যালাটাইন অ্যাপোনিউরোসিস এন্ড দ্য 5 pairs of palatine muscles, সাথে কিছু নার্ভস, গ্ল্যান্ডস, ভেসেলস, এগুলো ছোটখাটো কিছু থাকে। আচ্ছা, সো প্যালাটাইন মাসল কি কি? প্যালাটাইন মাসল হচ্ছে 5টা পেয়ার, দ্যাট ইজ levator veli palatili, tensor veli palatili, musculus uvulae, palatopharyngeus and palatoglossus। এদের নার্ভ সাপ্লাইটা আমরা যখন পড়বো, হেড নেকের সবগুলো ভিসেরাল নার্ভ সাপ্লাই একটা মজার বিষয় হচ্ছে যে এখানে সবগুলা সাপ্লাই অনেকটা এরকম ভাবে অ্যারেঞ্জ যে অল অফ দ্য মাসলস আর সাপ্লাইড বাই এক্স নার্ভ এক্সেপ্ট একটা বা দুইটা এক্সেপশন। সো এখানে প্যালেটের ক্ষেত্রে মোটর সাপ্লাই হচ্ছে অল অফ দ্য মাসলস অফ দ্য সফট প্যালেট আর সাপ্লাইড বাই দি ক্রেনিয়াল পার্ট অফ দি অ্যাক্সেসরি নার্ভ এক্সেপ্ট দ্য টেন্সর ভেরি প্যালাটিনি, যেটা হচ্ছে সাপ্লাইড বাই দি ম্যান্ডিবুলার। এটা গেল মোটর সাপ্লাই। তাছাড়া এখানে যেহেতু এখানে একটা সেন্সরি ইনারভেশন থাকবে, কারণ প্যালেট থেকে আমরা টেস্ট সেন্সেশনটা পেতে পারি, স্পেসিফিক্যালি বিটার টেস্টটা আমরা প্যালেট থেকে পেতে পারি। সো এখানে বোথ জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্সটা আসবে হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ দিয়ে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টনসিল এন্ড প্যালেট। মুভিং অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ টাং। ওকে, সো টাং যখন আমরা আনসার করব, টাং আনসার করার ফার্স্ট কোয়েশ্চেনটাই মানে সবচেয়ে কমন কোয়েশ্চেনটাই টাং থেকে যেটা আসে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ টাং and হচ্ছে নার্ভ সাপ্লাই বেসড অন ডেভেলপমেন্টাল অরিজিন। সো ডেভেলপমেন্ট অফ টাংটা বোঝার আগে আমরা হচ্ছে এই ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট এই বিষয়টা আগে একটু বুঝতে হবে। সো এটা একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে ডাইরেক্টলি ল্যাংম্যান থেকে একটা ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যারিঞ্জিয়াল আর্চ যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফ্যারিঞ্জিয়াল আর্চ বেসিক্যালি চারটা থাকে, কিন্তু ফোর্থটার সাথে হচ্ছে ফিফথ সিক্সটা একসাথে যোগ হয়ে যায়। সো আমরা বলি 1 2 3 এন্ড 4 to 6 একসাথে। সো এখানে যে ফ্যারিঞ্জিয়াল যে আর্চ গুলো আছে, এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট আর্চের মধ্যে দুটো ল্যাটারাল সোয়েলিং দেখা যাচ্ছে এবং একটা মিডলে একটা এরিয়া দেখা যাচ্ছে যেটাকে বলা হচ্ছে টিউবারকিউলার ইম্পার্ট। এটা পুরোটাই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের কম্পোনেন্ট। তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ যে আর্চ গুলো আছে সেটার মধ্যে একটা এলিভেশন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কপিউলা অর হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স। এই স্ট্রাকচার গুলোতেই পরবর্তীতে টাং তৈরি করছে, যেটা আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। সো আমরা যদি ডেভেলপমেন্টটা গুছিয়ে বলতে চাই, তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে যে anterior 2/3 of the tongue is developed from the fusion of a pair of lateral lingual swellings, which is from the first pharyngeal arch, and also from an unpaired swelling called the tubercular impar, which is also from the first pharyngeal arch. Posterior 1/3 is developed from the hypobranchial eminence or copula, which is formed by the fusion of the second, third, and fourth pharyngeal arches. সাথে এখানে এই জিনিসটা বলে দেওয়া ভালো যে এখানে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড, থার্ড, এন্ড ফোর্থ তিনোটা আর্চ থেকে আমাদের কপিউলাটা আসছে, কিন্তু স্পেসিফিক্যালি আমাদের থার্ড যে ফ্যারিঞ্জিয়াল আর্চটা, এখানের মাসকুলার পোর্শনটা সবচাইতে বেশি হবে। সো এটা আমরা বলে দিতে পারি আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভ সাপ্লাই অফ টাং অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সো এটা জানার আগে আমরা ইন জেনারেল নার্ভ সাপ্লাই অফ টাংটা জানি। নার্ভ সাপ্লাই অফ টাং আমরা এটা বেসিক্যালি ভাগ করি হচ্ছে মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাইতে। সো আগে মোটর সাপ্লাইটা আসি। মোটর সাপ্লাই এখানে আমাদের সোম্যাটো মোটরটা বলতে হবে, সিক্রিটো মোটরটা বলতে হবে। সোম্যাটো মোটর হচ্ছে এখানে
আমরা জানি যে যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে all the muscles are supplied by one nerve except some few exceptions. So all muscles of the tongue are supplied by hypoglossal nerve except palatoglossal nerve, which is supplied by the cranial part of the accessory nerve. And the reason for that হচ্ছে palatoglossal muscle is basically a muscle of the soft palate, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, এবং সফট প্যালেটের সাপ্লাই যেহেতু cranial part of the accessory nerve, সুতরাং এখানকার সাপ্লাইটা ওই সেম নার্ভই থেকে যাচ্ছে। নেক্সট সিক্রিটোমোটর যে সাপ্লাইটা, সিক্রিটোমোটর সাপ্লাই আমরা জানি যে ফেসের যে কোনো সিক্রিটোমোটর সাপ্লাইটা মানে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই আসছে আমাদের ফেশিয়াল নার্ভ থেকে। তো আপনারা যারা ফেসের প্যারাসিম্প্যাথিক সাপ্লাইগুলো পড়েছে আপনারা জানবেন যে এখানে ফেশিয়াল নার্ভ, দেন কর্ডা টিম্পানি নার্ভ এন্ড লিঙ্গুয়াল নার্ভ হয়ে এখানে সিক্রিটোমোটর সাপ্লাইটা চলে আসবে। কামিং টু সেন্সরি সাপ্লাই, সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আমাদেরকে ভাগ করে বলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কাস টার্মিনালিস অর্থাৎ একটা ভি শেপ লাইন যেটা হচ্ছে টাং থেকে অ্যান্টিরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 ভাগ করছে। Anterior 2/3 এর ক্ষেত্রে general sensation টা is carried by lingual nerve and special sensation is carried by chorda tympani nerve. Posterior 1/3 এর ক্ষেত্রে including the valid papilla, both the general and special sensation is carried by glossopharyngeal nerve. So that is about the nerve supply of the tongue. এখন যদি আমরা এই জিনিসটাই developmental basis এ explain করতে চাই, so first of all আমরা আসি হচ্ছে motor সাপ্লাইটাতে। মোটর সাপ্লাইটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ থেকে আসে, বিকজ আমাদের টাঙে যে মাসকুলেচার সেটা ডিরাইভ হয় হচ্ছে অসিপিটাল সোমাইট থেকে। সো সোমাইট আমরা জানি দিস ইজ দ্য সেগমেন্টেশন অফ প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, এবং এই প্রত্যেকটা সোমাইটে একটা স্পেসিফিক ক্রেনিয়াল নার্ভ বলি অথবা একটা স্পেসিফিক স্পাইনাল কর্ডের একটা সেগমেন্ট ইনারভেট করে, এবং পরবর্তীতে এই এক একটা সোমাইট থেকে যেই স্ট্রাকচারটাই বা যেই মাসেলটাই ডেভেলপ করে না কেন সে ওই ইনারভেশনটা নিয়েই ডেভেলপ করে। সো আমাদের যেহেতু এখানে এটা হচ্ছে অসিপিটাল সোমাইট থেকে এসেছে, মানে আমাদের টাঙ্গের মাসকুলেচার অসিপিটাল সোমাইট থেকে আসছে, সেক্ষেত্রে এখানে নার্ভ সাপ্লাইটা হবে হচ্ছে হাইপোগ্লসাল। সো কামিং টু সেন্সরি সাপ্লাই হচ্ছে আমরা দেখছি যে অ্যান্টেরিয়র 2/3 এর হচ্ছে ইট ইজ বাই দি লিঙ্গুয়াল নার্ভ। সো আমরা যদি এখানে দেখি যে অ্যান্টেরিয়র 2/3টা পুরোপুরি ডেভেলপ করছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। সো ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ আমরা কিছুক্ষণ পরে যখন আমরা আর্চ পাউচ ক্লেফট করব তখন আমরা এই জিনিসটা জানবো যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন, এন্ড এই ট্রাইজেমিনাল বা ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে লিঙ্গুয়াল নার্ভটা হচ্ছে আসছে। সো এই কারণেই সেটার অ্যান্টেরিয়র 2/3 এর সেন্সরি সাপ্লাই ইজ বাই দি লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। কামিং টু posterior 1/3 এর নার্ভ সাপ্লাই ইজ বাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো আমরা আবার হচ্ছে আমাদের ওই টেবিলটাতে যাই, এখানে দেখা যাচ্ছে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে থার্ড যে ফ্যারিঞ্জিয়াল আর্চ সেটার নার্ভ। সো আমি কিছুক্ষণ আগে একটা ডেভেলপমেন্টের কথা বলেছিলাম যে কপিউলা যদিও এখানে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ তিনোটা আর্চেরই একটা ডেরিভেটিভ, বাট এখানে থার্ড যে আর্চটা সেটার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। সুতরাং এখানে থার্ড আর্চের নার্ভ অর্থাৎ গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভটাই হচ্ছে এখানে আমাদের সেন্সরি সাপ্লাই দিবে। So that is all about the sensory supply বা the nerve supply of tongue. আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ডেভেলপমেন্ট অফ অ্যান্টিরিয়র 2/3 অফ দি টাং হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই অ্যাবাউট দি অ্যানোমালিস অফ টাং, অর্থাৎ টাঙের কি কি কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, অর আমাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ টাং টাই অর অ্যাঙ্কাইলোগ্লোসিয়া। সো টাঙের যখন আমরা ডেভেলপমেন্টাল অ্যানোমালিস বলবো, সো ফার্স্ট অফ অল লাস্ট দিন আমি থাইরয়েড পড়ানোর সময় একটা কথা বলেছিলাম যে কিছু কিছু অ্যানোমালি সবগুলো ভিসেরার জন্যই কমন হয়ে যায়, যেমন যদি ভিসেরাটা যদি অ্যাজেনেসিস হয়, অর্থাৎ এই ক্ষেত্রে সেটা হবে অ্যাগ্লসিয়া অর হেমিগ্লসিয়া, যেখানে হচ্ছে টাং আইদার অ্যাবসেন্ট অর ওয়ান সাইড অ্যাবসেন্ট হবে। আরেকটা টাঙের জন্য খুবই স্পেসিফিক একটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে বাইফিক টাং, অর্থাৎ এই দুই সাইড থেকে যে ল্যাটারাল সোয়েলিং দুটো থাকে সেই দুটা মিড লাইনে তাদের ফিউশন হয় না, যেটার কারণে টাংটা হচ্ছে দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে একটা গ্যাপ থাকে। লিঙ্গুয়াল থাইরয়েড এবং থাইরোগ্লসাল সিস্ট, যেটা লাস্ট ক্লাসে থাইরয়েডের সময় বলা হয়েছিল, সেটা অলসো এখানেও অ্যাপ্লিকেবল। আর লাস্টলি সবচেয়ে কমন বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাঙ্কাইলোগ্লসিয়া অর টাং টাই। এটা হচ্ছে কি, এটা যদি হচ্ছে টাঙের যে নিচে ফ্লোর অফ দ্য মাউথের সাথে যে কানেক্টিং স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে আমাদের ফ্রেনুলাম লিঙ্গুয়ে, সেটা যদি শর্টনিং হয়ে যায় তাহলে টাং মনে হবে যে আমাদের ফ্লোর অফ দ্য মাউথের সাথে টাইট অর্থাৎ বেঁধে দেওয়া আছে, মানে টাংটা তখন বেশি নাড়াচাড়া করতে পারবে না। এটাকে বলা হচ্ছে আমাদের টাং টাই অর অ্যাঙ্কাইলোগ্লসিয়া, এবং এই কন্ডিশনে স্পিচ প্রোডাকশনটা অনেক ফল্টি হয়। সো দ্যাট ইজ ডান। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
লিমফ্যাটিক ড্রেনেজ অফ দি টাং, এটা আসতে পারে রিটেনে। সো লিমফ্যাটিক ড্রেনেজটা আমরা একটু পড়ে নিব। লিমফ্যাটিক ড্রেনেজ অফ দি টাং উইথ ইটস পিকুলিয়ারিটিস। আচ্ছা, সো আমরা এই যেখানে টাঙের একটা ছবি দেখে আমরা লিমফ্যাটিক ড্রেনেজটা পড়তে পারি। সো লিমফ্যাটিক ড্রেনেজটাকে আমরা 4 সেটে ভাগ করে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপিকাল সেট, যেটা হচ্ছে টাঙের অ্যাপেক্স থেকে লিম্ফটা ড্রেন করে, এবং এটা ড্রেন করে হচ্ছে ডাইরেক্টলি এই টাঙের অ্যাপেক্স এর নিচে। আমরা পড়েছি যে সাবমেন্টাল একটা ট্রায়াঙ্গেল থাকে, ওখানে সাবমেন্টাল লিম্ফ নোডসে যে এই অ্যাপিকাল সেটগুলো ড্রেন করা হয়। নেক্সট আসি আমরা মার্জিনাল সেট। এখানে হচ্ছে ফ্রম দি সাইডস অফ দি টাং অ্যাবভ দি সালকাস টার্মিনালিস। সো এই লিম্ফ লিম্ফয়েড সেট গুলো ড্রেন করে হচ্ছে দুই সাইডে। আমরা জানি সাবম্যান্ডিবুলার রিজন থাকে, সাবম্যান্ডিবুলার রিজনে সাবম্যান্ডিবুলার নোড থাকে, সেখানে যে এই মার্জিনাল সেট বা এই মার্জিনাল সেট অফ লিম্ফ্যাটিক্স ড্রেন করে। সেন্ট্রাল সেটটা ড্রেন করে হচ্ছে ফ্রম দি ডর্সাল সারফেস অফ দি অ্যান্টেরিয়র 2/3 অফ দি টাং, এবং এটা ড্রেন করে একটু নিচে আমাদের ওমোহয়েড মাসেলের আশেপাশে হচ্ছে, যেগুলো ডাইগ্যাস্ট্রিক এবং যেগুলো ওমোহয়েড নোডগুলো থাকে, সেই যেগুলো ওমোহয়েড এবং যেগুলো ডাইগ্যাস্ট্রিক নোডসে গিয়ে হচ্ছে এখানে অ্যান্টেরিয়র 2/3 এর এই লিম্ফ্যাটিক্স গুলো ড্রেন করে। লাস্টলি ডর্সাল যে সেটটা, সেটা হচ্ছে ডর্সাল সেট ইনক্লুডিং দ্য ভ্যালেট প্যাপিলা, সেটা ড্রেন করা হচ্ছে পোস্টেরিয়র 1/3 অফ দি টাং, and finally it drains into the jugulodigastric lymph nodes. সো এটার পিকুলিয়ারিটিস, টাঙ্গের লিমফ্যাটিক্স এর পিকুলিয়ারিটিস জিজ্ঞেস করা। পিকুলিয়ারিটিস হচ্ছে যে ফার্স্ট অফ অল দ্য লিমফ্যাটিক্স ডু নট অ্যাকম্পানি দ্য ব্লাড ভেসেলস। মানে ইউজুয়ালি আমরা দেখতে পাই যে যেখানে যেখানে বডির লিমফ্যাটিক একটা ড্রেনেজ যাচ্ছে, ওখানে একটা কোরেসপন্ডিং একটা আর্টারি বা কোরেসপন্ডিং একটা ভেইন ওখান দিয়ে যায়। বাট টাঙ্গের ক্ষেত্রে এখানে একটা এক্সেপশন, যেখানে লিমফ্যাটিক চ্যানেলটা পুরোপুরি সেপারেট, এটা কোনো কোরেসপন্ডিং আর্টারি বা কোরেসপন্ডিং ব্লাডের কোনো প্যাচ নেই। Second কথা হচ্ছে, in the midline of the tongue there is a free line of decussation and the lymphatics pass bilaterally, অর্থাৎ টাঙের যে দুই সাইডেরই লিম্ফ নোড দুই সাইডে ড্রেন করতে পারে, অর্থাৎ লেফটেরটা বোথ লেফট এন্ড রাইটে ড্রেন করতে পারে এবং রাইটেরটা বোথ লেফট এন্ড রাইটে ড্রেন করতে পারে। মিড লাইন বরাবর এই লিম্ফ্যাটিক্স গুলো ডিকাসিট করতে পারে। নেক্সট পয়েন্টটা হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হয়তো এইটাই, যে টিপ অফ দ্য টাং, এটা হচ্ছে লিম্ফ সাপ্লাই সবচেয়ে রিচেস্ট। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট একটা ক্যান্সার যদি আমাদের টিপ অফ দ্য টাঙ্গে দেখা যায়, সেটা হচ্ছে পুরো বডি বা পুরো সার্ভিক্যাল রিজনই স্প্রেড করে ফেলতে পারে থ্রু অ্যাক্রস অল দ্য লিম্ফ নোডস। কারণ আমরা জানি যে ক্যান্সারের সেলের একটা স্প্রেড করার একটা খুবই কমন চ্যানেল হচ্ছে লিম্ফ নোড দিয়ে। সো যেহেতু অ্যাপেক্স অফ দি টাং বা টিপ অফ দি টাং এটা খুবই রিচলি এখানে একটা লিম্ফ সাপ্লাই আছে, সো এখান থেকে কোনো ক্যান্সার আমাদের পুরো সার্ভিক্যাল রিজনই স্প্রেড করে যেতে পারে। আর লাস্টলি আরেকটা কথা বলা যেতে পারে, নাও বলা যেতে পারে, যে আমাদের যে কমন ক্যারোটিড আর্টারি, ওখানের বাইফার্কেশনে কিছু লিম্ফ নোড থাকে, এক্সট্রা লিম্ফ নোড থাকে, সেখানে মাঝে মধ্যে ড্রেনেজ হয়, বাট দ্যাট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আগের তিনটা পয়েন্টই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দি পিকুলারিটিস অফ দি লিম্ফ নোড অফ দি টাং। সো এটা শেষ। মুভিং অন টু দি নেক্সট কোয়েশ্চেন, যে intrinsic and extrinsic muscles of the tongue with their actions. Okay, so খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, রিটেন ভাইবা সবকিছুর জন্যই। সো ফার্স্ট অফ অল আগে আমরা এই জিনিসটা জেনে নিই যে ইন্ট্রিনসিক মাসেল বা এক্সট্রিনসিক মাসেল বলতে আমরা কি বুঝি। ইন্ট্রিনসিক মাসেল বলতে মাসেলটার অরিজিন অ্যান্ড ইনসারশন বোথ উইদিন দ্য টাং ইটসেলফ, অর্থাৎ টাঙের মাঝখানে যে একটা ফাইব্রাস একটা মিডিয়ান সার্কাস আছে, এখানে একটা ফাইব্রাস রাখি দেখা যায়, এখানেই হচ্ছে এদের অরিজিন না, এবং ইনসারশনটা নেই হচ্ছে টাঙের সাইডসে বা টাঙের এজের যে কোনো একটা জায়গায়। এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক মাসল অফ দি টাং। এক্সট্রিনসিক মাসল বলতে যে মাসলটার অরিজিন অন্য একটা বোনে বা অন্য একটা স্ট্রাকচারে, সে টাঙে এসে মাত্র ইনসারশনটা নিচ্ছে। অর্থাৎ আমাদের এক্সট্রিনসিক মাসল যেগুলো আছে, জেনিওগ্লসাস, হায়োগ্লসাস, কন্ড্রোগ্লসাস, স্টাইলোগ্লসাস এন্ড প্যালাটোগ্লসাস, এগুলোর নামগুলো শুনেই বুঝতে পারতেছি যে জেনিওগ্লসাস জেনিয়াল টিউবারকাল থেকে আসতেছে, হায়োগ্লসাসটা আসছে হচ্ছে হায়োইড বোন থেকে, কন্ড্রোগ্লসাসও সেম হায়োইড বোন থেকে আসছে, স্টাইলোগ্লসাস আসছে স্টাইলয়েড প্রসেস থেকে, এবং প্যালাটোগ্লসাস আসছে হচ্ছে আমাদের সফট প্যালেট থেকে। সো দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সট্রিনসিক মাসলস দে চেঞ্জ দ্য পজিশন অফ দ্য টাং, অর্থাৎ আমরা জিনিসটা চিন্তা করে দেখতে পারি যে একটা স্ট্রাকচার যদি এক সাইড টাঙের দিকে থাকে এবং এক সাইড অন্য একটা বোনে থাকে, সেই স্ট্রাকচার যদি কন্ট্রাকশন করে, তাহলে টাং আইদার পিছনের দিকে মুভ করবে বা সামনের দিকে মুভ করবে বা সাইড টু সাইড মুভ করবে। whereas the intrinsic muscle only change the shape of the tongue, কারণ যেহেতু এই মাসেলগুলোর অরিজিন ইনসারশন পুরোটাই টাঙের ভিতরে, তারা যখন কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন করবে, তখন টাঙের শেপটাই একটু কন্ট্রাক্টেড বা একটু রিল্যাক্সেশন হবে। সো এখন আমরা এই ব্যাপার জানার পর আমরা ডিসকাস করি যে এই মাসেলগুলো কি কি এন্ড তাদের অ্যাকশন কি কি। সো কিছুক্ষণ আগে বললাম যে এক্সট্রিনসিক মাসল হচ্ছে 5 পেয়ার্স: জেনিওগ্লসাস, হায়োগ্লসাস, কন্ড্রোগ্লসাস, স্টাইলোগ্লসাস এন্ড প্যালাটোগ্লসাস। এদের ফাংশন কি কি?
জেনিওগ্লসাস ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফর্ম করে আমাদের টাং এর বাল্ক, অর্থাৎ বাল্ক অফ দ্য টাং ইজ ফর্ম বাই জেনিওগ্লসাস মাসল। এর ফাংশন হচ্ছে এটা হচ্ছে টাঙের টিপটা প্রোট্রিউট করে, এবং এর জন্য এটাকে হচ্ছে সেফটি মাসল অফ দ্য টাং বলা হয়। কারণ এই মাসলটা যদি ডিসফাংশনাল হয়ে যায় বা এটার মাসলটা যদি কাজ না করে, তখন দেখা যায় যে টাংটা পিছনের দিকে ফ্যারিংস এর দিকে হচ্ছে ফল ডাউন করতো, এবং ফ্যারিংস এর দিকে ফল ডাউন করলে এখানে হচ্ছে চোকিং হতো, রেসপিরেশন হওয়া যেত না। সো এই মাসলটা কাজ করছে বলে টাংটা সামনে প্রোট্রুড করতে পারছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন এজ দি সেফটি মাসল অফ দি টাং। Next muscle, hyoglossus muscle, it depresses the sides of the tongue and makes the dorsal surface more convex. Moving on to the next muscle, chondroglossus, এটাও হচ্ছে hyoglossus এর মতনই সেম কাজ করে, যেহেতু দুইটার অরিজিন মোটামুটি সেম জায়গায়, হায়োড বনি। সো এই মাসলটাও হচ্ছে it depresses the side of the tongue. Coming to styloglossus, styloglossus মাসলটার অরিজিনটা হচ্ছে স্টাইলয়েড প্রসেসে, যেটা হচ্ছে টেম্পোরাল বোনের। সো এটার অ্যাকশনটা হচ্ছে, যেহেতু এটা টেম্পোরাল বোনটা আমাদের পিছনের দিকে, মানে মাথার পিছনের দিকে, সেটা হচ্ছে টানটাকে পিছনের দিকে টান দিবে, অর্থাৎ ইট রিট্রাক্টস দ্য টান ব্যাকওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। আর লাস্টলি প্যালাটোগ্লসাস যে মাসলটা, প্যালাটোগ্লসাস মাসলটা আসে হচ্ছে আমাদের সফট প্যালেট থেকে, এবং এই মাসলের অ্যাকশন হচ্ছে ইট এলিভেটস দ্য বেস অফ দ্য টাং অ্যান্ড ন্যারোজ দি ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। যেহেতু আমরা দেখেছিলাম যে সফট প্যালেটের উপরে বেস অফ দি টাংটা আছে, বা নিচে বেস অফ দি টাংটা আছে, এখান থেকে যে মাসলটা আসবে সে স্বাভাবিকভাবে এই মাসল বেসটাকে উপরের দিকে টানবে। মুভিং অন টু দি অ্যাকশন অফ দি ইন্ট্রিনসিক মাসলস, ইন্ট্রিনসিক মাসল হচ্ছে চারটা পেয়ার আছে, চার সেট আছে। সুপিরিয়র লঙ্গিটিউডাল মাসল, ইনফিরিয়র লঙ্গিটিউডাল মাসল, ট্রান্সভার্সাল লিঙ্গুয়ে অ্যান্ড ভার্টিকালিস লিঙ্গুয়ে। সো এদের নাম থেকে শুনেই কিন্তু অনেকটা এদের অ্যাকশনটা বোঝা যাচ্ছে। যেমন সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল যেটা, সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, যেহেতু সে যখন কন্ট্রাক্ট করবে তার লঙ্গিটিউডিনাল লেন্থটা কমে আসবে, অর্থাৎ দে রিডিউস দি লেন্থ অফ দি টাং। ইনফিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল যেটা, সেটারও সেম ফাংশন, টাংটাকে শর্টেন করবে। আর দুইটার কারণেই হচ্ছে যেটা হচ্ছে সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসল, সেটার কারণে ডর্সাল সারফেসটা মোর কনকেভ হবে, আর ইনফিরিয়র যেটা, সেটার কারণে হচ্ছে ডর্সাল সারফেসটা মোর কনভেক্স হবে। কামিং টু ট্রান্সভার্সাস লিঙ্গুয়ে, ট্রান্সভার্স মাসল যেহেতু, মানে এটা হচ্ছে ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড, সো এই মাসলটা যখন কন্ট্রাকশন করবে তখন মাসলটা ট্রান্সভার্স লেন্থ অর্থাৎ উইথ কমে আসবে। সো দিস মাসল রিডিউসেস দ্য উইথ অফ দি টাং এন্ড ইনক্রিজেস দ্য লেন্থ অফ দি টাং। লাস্টলি ভার্টিকালিস লিঙ্গুয়ে, এই মাসলটা আমরা বুঝতে পারছি ভার্টিক্যালি হচ্ছে এটার ফাইবার্স। সো এই মাসলটা যদি কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু মাসলের হাইটটা কমে আসবে, কিন্তু ওইদিকে দেখা যাবে মাসলের উইথটা বেড়ে যাবে। So it increases the width of the tongue and makes the dorsal surface more concave from side to side. So that is all about the muscles of the tongue, extrinsic and intrinsic muscles of the tongue. Now let's move on to the question. Histological structure of the tongue, আমরা লাস্টে সবগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের সাথে সেম ভাবে দেখবো। তাছাড়া এই অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 কোয়েশ্চেনটা অলরেডি আনসার করা হয়ে গেছে। এখন আরেকটা কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে why dorsal surface of the tongue is rough, কারণ এটার আনসার আমরা সবাই জানি যে টাঙের যে ডরসাল সারফেস থাকে, এখানে অনেক টাইপের প্যাপিলা থাকে। সো এখানে সবগুলা প্যাপিলার নাম এবং প্যাপিলাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড এটা বলতে হবে। সো ফার্স্ট অফ অল আছে হচ্ছে ভ্যালেট প্যাপিলা, যেটা হচ্ছে সার্কাস টার্মিনাসের সামনে একটা ভি শেপে আছে। আমি মনে রাখতাম ভি ফর ভ্যালেট, সো ভ্যালেট প্যাপিলাটা ভি শেপে থাকবে। তারপর আছে হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা, যেটা হচ্ছে ডিসক্রিটলি অ্যালং দি সাইডস এন্ড টিপ অফ দি টাং। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলাটা হচ্ছে দেখা যাচ্ছে ডিসক্রিট ভাবে, মানে আলাদা আলাদা ভাবে, এবং সাইজ এবং টিপ অফ দি টাঙে আছে। তারপরে আসে হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট প্যাপিলাটা হচ্ছে একদম সাইডস অফ দি টাঙে, অর্থাৎ জাস্ট ইন ফ্রন্ট অফ দি সার্কাস টার্মিনালিস এন্ড এট দ্য সাইড অফ দি টাং। তারপরে হচ্ছে আমাদের ফিলিফর্ম প্যাপিলা। এই কথার ফিলিফর্ম প্যাপিলাটা আছে হচ্ছে অ্যাক্রস দি এন্টায়ার ডরসাল সারফেস অফ দি অ্যান্টিরিয়র 2/3 অফ দি টাং। সো এই প্যাপিলাগুলো ডিস্ট্রিবিউশন বলে এটা আনসার করা যাবে। প্লাস আমাদেরকে এটাও আনসার করতে হবে যে যেহেতু এখানে বলেছে, কোশ্চেনটা বলেছে যে ডরসাল সারফেস অফ দি এন্টায়ার টাং, সো আমরা এতক্ষণ অ্যান্টিরিয়র 2/3 এর কথা বললাম, পোস্টেরিয়র 1/3 এর কথাটা বলতে হবে যে পোস্টেরিয়র 1/3 এখানে অনেকগুলো লিঙ্গুয়াল টনসিল আছে, যেটার কারণে পোস্টেরিয়র 1/3 টাও রাফ হয়ে যায়। সো দ্যাট ইজ দি কমপ্লিট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। মোর কোয়েশ্চেনের মধ্যে পাচ্ছি আমরা হচ্ছে ফাংশন অফ দি টাং। ফাংশন অফ দি টাং আসলে আলাদাভাবে বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি যে ইট ইজ অ্যান অর্গান অফ টেস্ট, ইট হেল্পস উইথ ডিগ্লুটিশন, ইট হেল্পস উইথ স্পিচ, তারপর ইট হেল্পস উইথ ডাইজেশন বা প্রোডিউসিং সালাইভা, এরকম অনেকগুলো পয়েন্ট এখানে বলা যেতে পারে। সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, আমরা এখন চলে যাব ফ্যারিংস। সো ফ্যারিংস থেকেই ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেসিক কোয়েশ্চেন, পার্টস, এক্সটেনশন, স্ট্রাকচার এন্ড নার্ভ সাপ্লাই অফ দি ফ্যারিংস। সো ফ্যারিংস এর পার্ট আমরা জানি তিনটা। সো এটা যদি এক্সটেনশন বলতে হয়, এক্সটেনশন ওভারঅল বলতে হলে বলবো আমরা
পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অ্যারাউন্ড এখানে যেটা লোকেটেড, বা এটাকে কোয়ানিও বলা হয়, এখান থেকে টু দি লোয়ার বর্ডার অফ দি ক্রিকয়েড কার্টিলেজ ইন ফ্রন্ট, বা আমরা যদি ভার্টিব্রাল লেভেল বলি তো লোয়ার বর্ডার অফ দি C6 ভার্টিব্রা, এটা হচ্ছে আমাদের ফুল ফ্যারিংস এর এক্সটেনশন। এখন যদি আমি এই জিনিসটাকে পার্ট বাই পার্ট ভাগ করে বলি যে কোনটার এক্সটেনশন কতটুক, সো আমরা জানি সবার উপরে হচ্ছে ওরোফ্যারিংস, যেটা এক্সটেনশন হচ্ছে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোয়ানে থেকে টু দি লোয়ার টিপ অফ দি সফট প্যালেট, অর্থাৎ এটুক হচ্ছে আমাদের ওরোফ্যারিংস, সরি নিজোফ্যারিংস, এতক্ষণ বলছি আমি নিজোফ্যারিংস, এটুক হচ্ছে আমাদের নিজোফ্যারিংস। তারপরের পার্টটা হচ্ছে ওরোফ্যারিংস, যেটা হচ্ছে আমাদের লোয়ার টিপ অফ দি সফট প্যালেট থেকে আপার টিপ অফ দি এপিগ্লটিস, অর্থাৎ এই রিজনটা হচ্ছে আমাদের oropharynx. So moving on to the next part, that is হচ্ছে আমাদের laryngopharynx. Laryngopharynx এর distribution হচ্ছে from the upper tip of the epiglottis down to the lower border of the cricoid cartilage, or যদি আমরা vertebral level বলি তাহলে হচ্ছে C6 vertebral lower body পর্যন্ত. So that is all the parts and the individual extension of the different parts. Structure of the pharynx যদি বলতে হয় তাহলে হচ্ছে এখানে বলতে হবে হচ্ছে pharynx এর যে ডিফারেন্ট যে পার্টস গুলো আছে, এখানের পার্টস গুলো ফার্স্ট অফ অল এক্সটেনশন তো বলতেই হবে, বাট এখানে পার্টস গুলো কি কি স্ট্রাকচার এর মধ্যে দেখা যায়। সো আমরা যখন ফ্যারিংস এর ইন ডিটেইল জিনিসগুলো পড়বো, যেমন নেজোফ্যারিংস পড়বো বা ওয়েলিয়ার জিং পড়বো, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর হ্যাঁ, নার্ভ সাপ্লাই যদি বলতে হয় তাহলে ফ্যারিংস এর নার্ভ সাপ্লাইটাও খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। সো আমরা ফ্যারিংস এর নার্ভ সাপ্লাইটা স্পেসিফিক্যালি জানার আগে আমরা এখানে জানবো, জেনারেল আইডিয়াটা জানবো যে বেসিক্যালি কোন নার্ভটা এখানে সাপ্লাই দেয়। যেমন আমরা ফেসের জন্য বলেছিলাম যে বেসিক্যালি এখানে হচ্ছে সেন্সরি সাপ্লাই দেয় ট্রাইজেমিনাল নার্ভ এবং মোটর সাপ্লাই দেয় হচ্ছে ফেশিয়াল নার্ভ। সো এখানে আমরা আগে বেসিক আইডিয়াটা পারবো যে কোন মেইন নার্ভটা এখানে সাপ্লাই দিচ্ছে। সো ফ্যারিংস এর মেইন মোটর সাপ্লাইটা আসে হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ দি অ্যাক্সেসরি নার্ভ থেকে। এখানে অবশ্যই এক্সেপশন আছে, আমি একটু পরে যাচ্ছি। সেন্সরি সাপ্লাই অ্যাবভ ডাউনওয়ার্ড, সেন্সরি সাপ্লাইটা চেঞ্জ হয়ে যাবে। নেজোফ্যারিংস যেটা সবার উপরে, এখানে সেন্সরিটা সাপ্লাই আসবে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ থেকে, অর্থাৎ ম্যাক্সিলারি ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, যেটা হচ্ছে আমাদের ফেসের ম্যাক্সিলারি রিজনটাকে সাপ্লাই দিত, সেটাই এখানে সাপ্লাই দিবে। Coming to oropharynx will be supplied by the glossopharyngeal nerve, and oropharynx এর নিচে যতগুলো স্ট্রাকচার আছে অর্থাৎ ল্যারিঙ্গোফ্যারিংস এবং ল্যারিংস দুইটাকেই হচ্ছে এখানে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের ভেগাস নার্ভের ডিফারেন্ট ব্রাঞ্চেস। সো কামিং টু এক্স্যাক্টলি কোন ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দিচ্ছে, মোটরের ক্ষেত্রে বলেছিলাম যে ওই কমন ফর্মুলা যে অল দ্য pharyngeal muscles are supplied by the cranial part of the accessory nerve except stylopharyngeus muscle which is supplied by the glossopharyngeal nerve. And কেন সেটা, কাজ আমরা কিছুক্ষণ পরে যখন আর্চ পাউচ ক্লেফট করবো তখন দেখবো যে stylopharyngeus derived from third arch, with যেটার নার্ভই হচ্ছে glossopharyngeal nerve. সো এই কারণে stylopharyngeus মাসলটা ফ্যারিংসে থাকা সত্ত্বেও তার নার্ভ সাপ্লাইতে আসতেছে অন্য একটা ডিফারেন্ট নার্ভ থেকে। তার সাথে ইনফিরিয়র কনস্ট্রিক্টর একটা মাসল আছে, যেই মাসলের হচ্ছে ডুয়াল নার্ভ সাপ্লাই আছে, দ্যাট ইজ বাই দি রিকারেন্ট অ্যান্ড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভস। সো যারা থাইরয়েড করেছিলেন বা থাইরয়েডের জিনিসটা যাদের মনে আছে তারা মনে করতে পারবেন যে আমরা যখন সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যখন ক্লিনিক্যাল অ্যানাটমি পড়ছিলাম তখন বলেছিলাম যে এখানে আর্টারিটা একটা স্পেসিফিক পজিশনে লাইগেট করতে হয় যাতে কিছু স্পেসিফিক নার্ভে ড্যামেজ না পড়ে। সো রিকারেন্ট অ্যান্ড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভই কিন্তু ওই দুটো নার্ভ যেগুলোর ব্যাপারে আমরা সেখানে কথা বলেছিলাম। Moving on to sensory supply, nasopharynx is supplied by the pharyngeal branch of the pterygopalatine ganglion, which carries the fibers of maxillary nerve. Oropharynx supplied by glossopharyngeal nerve, and laryngopharynx supplied by the internal laryngeal nerve, যেটা হচ্ছে ultimately branch of the vagus nerve. So that is all about the nerve supply of pharynx. Moving on, next important question pharynx থেকে হচ্ছে pyriform fossa. সো পাইরিফর্ম ফোসার বাউন্ডারি কন্টেন্ট এবং এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট, ভাইভা স্পিড ডিসেকশন সব জায়গায় দেওয়া হয়। সো পাইরিফর্ম ফোসাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমাদের ভিসেরাতেও দেখা যায় যে এই দুইটা ফোসা দুই সাইডের, এই দুইটা হচ্ছে আমাদের পাইরিফর্ম ফোসা। সো আমরা যদি এই ছবি দেখি তাহলে হচ্ছে পাইরিফর্ম ফোসার বাউন্ডারিটা আমরা এই ছবি থেকে বলতে পারবো। মিডিয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারি এপিগ্লটিক ফোল্ড, সো দিস ইজ দি অ্যারি এপিগ্লটিক ফোল্ড। ল্যাটারালি এখানে হচ্ছে একটা ল্যারিংস এর একটা কার্টিলেজ আছে, যেটা দ্যাট ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ। সো থাইরয়েড কার্টিলেজ ইজ দিস ওয়ান। এই কার্টিলেজটা মানে কমপ্লিটলি ইনসার্কেল করে না, সে হচ্ছে একটা সেমি সার্কুলার শেপ এবং এইখানে এসে সেই কার্টিলেজটা শেষ হয়ে যায়। সো এই পাইরিফর্ম ফোসার ল্যাটারাল বাউন্ডারিটি ফর্ম করে হচ্ছে দ্য মিউকাস মেমব্রেন কভারিং দ্য মিডিয়াল সারফেস অফ দি লামিনা অফ দি থাইরয়েড কার্টিলেজ। আচ্ছা, নেক্সট আমরা আসি যে আবভ কি, আবভ হচ্ছে
ভ্যালিকুলা থেকে তাকে সেপারেট করে থাকে বায়া ফ্যারিঞ্জো এপিগ্লটিক ফোল্ড। সো দ্যাট ইজ দি বাউন্ডারি অফ দি পাইরিফর্ম ফোসা। এখন আসি পাইরিফর্ম ফোসার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, অথবা এই পাইরিফর্ম ফোসা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট বা এটার অ্যাপ্লাইড অ্যানাটমি কি। সো ফার্স্ট যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্স অফ পাইরিফর্ম ফোসা, এখানে হচ্ছে যে ইট অ্যাক্টস এজ আ ক্যাচ পয়েন্ট ফর ফরেন বডিজ। সো অর্থাৎ এটা যেহেতু একটা ডিপ একটা স্পেস, এখানে কোনো ফরেন বডি ইম্প্যাকশন হতে পারে, এবং সেই ফরেন বডিতে যদি ফিশ বোন বা এরকম শার্প কোনো স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে এখানেই লোকেটেড যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা আছে, যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেই, যে যেটা হচ্ছে আমাদের ল্যারিঙ্গো ফ্যারিংসকে সাপ্লাই দিচ্ছে, সেন্সরি সাপ্লাই দিচ্ছে, ওই নার্ভটা এখানে ড্যামেজ হতে পারে। এবং ওই নার্ভটা যেহেতু ভেগাস নার্ভের একটা ব্রাঞ্চ, ইফ দ্যাট ইজ ড্যামেজ, তাহলে হচ্ছে আমাদের যে কফ রিফ্লেক্স, সেই কফ রিফ্লেক্সটা লস হয়ে যায়। ইভেন আদার দেন ফরেন বডি ইম্প্যাকশন, এখানে এন্ডোস্কোপিক কোনো প্রসিজার ইনজুরি হতে পারে, অথবা কোনো অ্যাসিমটোম্যাটিক ম্যালিগনেন্সির ক্ষেত্রেও এই সেম কন্ডিশনটা হতে পারে। সো দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি পাইরিফর্ম ফোসা। তাছাড়া আরেকটা পয়েন্ট কিছু কিছু বইতে বলা আছে যে এই ফোসাটাকে আর্টিফিশিয়াল ডিপেন্ড করা হয় স্মাগলারদের ক্ষেত্রে, সো দে ক্যান হাইড প্রেশিয়াস মেটেরিয়ালস ইন ইট, বাট এটা আসলে অত ইম্পর্টেন্ট পয়েন্ট না। ফার্স্টে যে ক্লিনিক্যাল অ্যানাটমি যে পয়েন্টটা বললাম ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের ব্যাপারে, সেটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। So that is all about piriform fossa. Now moving on to the formation and function of Welders ring. আচ্ছা, so Welders ring হচ্ছে একটা রিং অফ লিম্ফয়েড টিস্যু। এটা কোনো অ্যানাটমিক্যাল রিং না, অর্থাৎ এখানে কোনো আমরা রিং স্ট্রাকচার দেখবো না। আমরা ইমাজিন করে নিই যে এখানে যে লিম্ফয়েড টিস্যুগুলো আলাদা আলাদাভাবে লোকেটেড আছে, ওটাকে যদি আমরা একসাথে কানেক্ট করি, তাহলে আমরা একটা রিং পাবো, ওটাকে বলা হচ্ছে ওয়েল্ডার্স রিং। সো এই ওয়েল্ডার রিং এর ফরমেশনটা হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি এই জায়গাতে লোকেটেড একটা রিং। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্টিরিয়ারলি থাকবে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, দ্যাট ইজ আমাদের টাঙের উপরে যে টনসিল গুলো ছিল, দ্যাট ইজ এই যে এই টনসিল গুলো। পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, যেই টনসিল গুলো হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ এরিয়া, এবং ওটাকে যদি ইনফ্লামেশন হয়েছে ওটাকে বলা হয় অ্যাডেনয়েড। এবং এই ল্যাটারাল ওয়াল গুলোতে থাকবে হচ্ছে টিউবাল টনসিল, যেটা হচ্ছে সারাউন্ড করা হচ্ছে আমাদের ইউস্টিশিয়ান টিউবের ওপেনিংটাকে, এবং প্যালাটাইন টনসিল, যেটার ব্যাপারে আমরা ইন ডেপথ পড়েছি। সো এই জিনিসটা যদি আমরা এরকম একটা ফিগার এঁকে আমরা চারটা টনসিলের লোকেশনটা আমরা দেখাতে পারি, দেন আমাদের এখানে আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো গিভ আ শর্ট ডিসক্রিপশন অফ দি নাজোফ্যারিংস। নাজোফ্যারিংস এর শর্ট ডিসক্রিপশন বা স্ট্রাকচার যদি বলতে হয়, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে বলতে হবে যে নাজোফ্যারিংস এর এক্সটেনশন বলতে হবে। দেন নাজোফ্যারিংসে কি কি স্ট্রাকচার ওপেন করছে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা জানি যে ফ্যারিঞ্জিয়াল ওপেনিং অফ দি অডিটরি টিউব বা ইউস্টিশিয়ান টিউব এখানে আছে, তার সেটা সারাউন্ডিং এ হচ্ছে ফ্যারিঞ্জিয়াল সরি টিউবাল টনসিল গুলো থাকে, সেটা এখানে বলতে হবে। আর হ্যাঁ, তার সাথে এরকম একটা ডায়াগ্রাম যেখানে এক্সটেনশনটা আমরা দেখতে পারি, সেটা দিয়ে দিলেও এখানে হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, এর সাথে আবার হ্যাঁ স্ট্রাকচারটা বলাটা ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা হচ্ছে ফ্যারিংস এর ক্ষেত্রে ও পুরো ফ্যারিংস এর ক্ষেত্রে ইনক্লুডিং নাজোফ্যারিংস, স্ট্রাকচারটা হচ্ছে এরিওলার কোট এবং মাসকুলার কোট। এরিওলার কোটটাকে বলা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, এবং মাসকুলার কোট হচ্ছে আমরা যা জানি যে ফ্যারিংস এর যে মাসল গুলো আছে, অর্থাৎ সার্কুলার লেয়ার আছে হচ্ছে সুপিরিয়র, মিডিয়াল, ইনফেরিয়র কনস্ট্রাক্টর, এন্ড লংগিটিউডাল লেয়ারে আছে হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, প্যারাটোফ্যারিঞ্জিয়াস এন্ড সালফিঙ্গোফ্যারিঞ্জিয়াস মাসল। সো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। Explain anatomically why nasopharynx is lined by pseudostratified columnar epithelium. So এটার আনসার হচ্ছে যে nasopharynx obviously এটা পার্ট অফ দি রেসপিরেটরি ট্র্যাক্ট, যে এবং এয়ার এর মুভমেন্ট হচ্ছে একদম নোজ থেকে এই nasopharynx দিয়েই হয় হচ্ছে আমাদের ল্যারিংস ট্র্যাকিয়াতে। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে রেসপিরেটরি যে এপিথেলিয়ামটা, সেটা ইট ইজ লাইন্ড বাই দ্যাট ইজ pseudostratified ciliated columnar epithelium. So moving on, the clinical importance of the retropharyngeal space. আচ্ছা, সো retropharyngeal স্পেসটা হচ্ছে এই যে ফ্যারিংস এর পিছনে খুবই ছোট একটা মাইনিউট একটা স্পেস, যেটা হয়তো বা ডায়াগ্রামে ভালো মতো দেখাও যায় না। এই স্পেসটাকে বলা হয় রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস, এবং এটার অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে ইট অ্যাক্টস অ্যাজ আ ডেড স্পেস, যাতে যখন ফ্যারিংসটা হচ্ছে আমাদের এক্সপ্যান্ড করে ব্রিদিং এর সময়, তখন ওই জায়গাটাকে সে অ্যাকোমোডেট করতে পারে। সো এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে এই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস যেহেতু একটা পোটেনশিয়াল স্পেস বা যেহেতু একটা এমটি স্পেস থাকে, এখানে যে কোনো রকমের পাস বা ইনফেক্টেড মেটেরিয়াল যদি জমা হয়, তাহলে হচ্ছে এখানে থেকে সে আরো ফার্দার ইনফেকশন করতে পারবে, এবং স্পেশালি এই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস থেকে সার্ভিক্যাল ভার্টিব্রার উপর সে একটা কোল্ড অ্যাবসেস তৈরি করতে পারবে সেই ইনফেকশন মেটেরিয়ালটা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি clinical importance of the retropharyngeal space. So moving on to the next topic, that is larynx. আচ্ছা, সো larynx থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটাই আসে সেটা হচ্ছে what are the laryngeal cartilages, what are their types, and what is their development.
সো ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস আমরা জানি যে 3টা পেয়ার থাকে এবং 3টা আনপেয়ার থাকে। সো পেয়ার্ড গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউনিফর্ম, কর্নিকুলেট এবং আরেকটা হচ্ছে অ্যারিটেনয়েড, যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, বাট পাইরিফর্ম ফোসার মধ্যে আমাদের ভিসারের মধ্যে যদি আমরা পাইরিফর্ম ফোসার ভিতরে আঙুল দিই তখন এই কার্টিলেজটা ফিল করা যায়। সো এই 3টা হচ্ছে পেয়ার্ড কার্টিলেজেস। কামিং টু দি আনপেয়ার্ড কার্টিলেজেস হচ্ছে অবশ্যই এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ এবং ক্রিকয়েড কার্টিলেজ। সো ক্রিকয়েড কার্টিলেজ কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এটা সিঙ্গেল একটা, এটা পুরোপুরি সার্কুলার। ডায়াগ্রামে ইউজুয়ালি এটাকে হচ্ছে কাটা দেখানো হয়, বাট এটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার কার্টিলেজ যেটা পুরো লাইন্সটাকে ঘেরাও করে থাকে। সো টাইপসে আসি আমরা। মনে রাখতে হবে যে অল দ্য ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস আর হায়ালিন ইন নেচার, কারণ ল্যারিংস ইজ বেসিক্যালি আ পার্ট অফ দি রেসপিরেটরি ট্র্যাক্ট এবং আমরা জানি যে রেসপিরেটরি ট্র্যাক্টের কার্টিলেজ গুলো ইউজুয়ালি হায়ালিনই হয়। But exceptions are always there, except epiglottis, corniculate, and cuneiform, and these are elastic cartilages. So আমরা জানি যে ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে আমাদের বডির সবচেয়ে কম এবং সবচেয়ে লিমিটেড জায়গায় থাকে। সো এই 3টা জায়গায় হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ থাকে। কামিং টু দেয়ার সোর্স অফ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল, সোর্স অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরা অবশ্যই ডিরাইভড হবে হচ্ছে আইদার 4th অথবা 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ইসিটি অর্থাৎ এপিগ্লটিস, কিউনিফর্ম অ্যান্ড থাইরয়েড, এই 3টা ডেভেলপ হবে হচ্ছে 4th আর্চ থেকে, এবং বাকি 3টা যেটা অর্থাৎ ক্রিকয়েড, অ্যারিটেনয়েড এবং কর্নিকুলেট, এগুলো ডেভেলপ হবে হচ্ছে 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ওকে, নেক্সট মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি ল্যারিংস। আচ্ছা, ইন্টেরিয়রটা ডিসক্রাইব করতে হলে আমাদেরকে হচ্ছে ইনলেটটা ডিসক্রাইব করতে হবে আর সাথে ইন্টেরিয়রের কিছু ব্যাপার বলতে হবে। সো ইনলেটটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ইনলেট বা ল্যারিঞ্জিয়াল ইনলেট অর ইনলেট অফ দি ল্যারিংস। এটার বাউন্ডারি হচ্ছে above and in front by the upper margin of the epiglottis sorry, below and behind by the interarytenoid fold, that is eta, and on each side by the aryepiglottic fold, that is এই দুটা। মনে রাখার বিষয় হচ্ছে যে ইনলেট ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা এই জিনিসটা কিছুক্ষণ পর আরেকটু ক্লিয়ার হবো যখন আমরা ওভারঅল ল্যারিংসের লাইনিং এপিথেলিয়ামের কথা বলবো। সো এই পার্টটা বলার পর আমরা দেন মুভ অন করবো হচ্ছে ল্যারিংসের ইন্টেরিয়রের সাবডিভিশনটা কিভাবে করা হয়। সো আমরা জানি যে ল্যারিংসে হচ্ছে 2টা ফোল্ড থাকে, একটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড আর নিচেরটা মানে দ্যাট ইজ উপরটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড এবং নিচেরটা হচ্ছে ভোকাল ফোল্ড। সো ভেস্টিবুলার ফোল্ডের উপরের যে অংশটা আপ টু দি ইনলেট অফ দি ল্যারিংস এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল, এবং ভোকাল ফোল্ড থেকে নিচে একদম ল্যারিংসের এন্ড পর্যন্ত, দ্যাট ইজ ক্রিকট কার্টিলেজের লোয়ার বাউন্ডারি পর্যন্ত বলা হয় এটাকে হচ্ছে ভোকাল পার্ট অফ দি ল্যারিংস। এখানে 2টা ফোল্ডের মাঝখানে যে এরিয়া সেটাকে বলা হয় হচ্ছে সাইনাস অফ দি ল্যারিংস, এবং এই যে 2টা ফোল্ড, এই 2টা ফোল্ডের মধ্যে 2টা গ্যাপ দেখা যায়, অর্থাৎ ভেস্টিবুলার ফোল্ডের মধ্যে দেখা যায় হচ্ছে একটা গ্যাপ যেটাকে বলা হয় রিমা ভেস্টিবিউলি, আর ভোকাল ফোল্ডের মধ্যে একটা গ্যাপ দেখা যায় যেটাকে বলা হচ্ছে রিমা গ্লটাইটিস। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ইন্টেরিয়র অফ দি ল্যারিংস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ভোকাল ফোল্ডের নিচে যে এরিয়াটা, এটাকে বেশি প্রেফার করে যদি আমরা এটাকে ইনফ্রাগ্লটিক পার্টটা বলি, অথবা ইনফ্রাগ্লটিক পার্টে হচ্ছে আর কি এখানে বেশি প্রেফার হবে। সো আমরা এই কথাটা বলতে পারি। ও আচ্ছা, এর সাথে হচ্ছে আমরা এই শেপ গুলা বলে দিতে পারি যে ভেস্টিবুলার শেপটা হচ্ছে ইটস লাইক আ ফানেল, এবং ইনফ্রাগ্লটিক যে পার্টটা সেটার পার্টটা হচ্ছে ইট ইজ লাইক আ ট্রাঙ্কেটেড কোন। সো এই জিনিসগুলো বললে হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ দি ল্যারিংস এর আনসারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। So moving on to the next part, that is the nerve supply of the larynx. আচ্ছা, নার্ভ সাপ্লাই অফ দি ল্যারিংস তো খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় জিজ্ঞেস করা হয় এটা। সো একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই যে আমাদের ফ্যারিংসে যেটা বলেছিলাম, এখানে আমাদের এই ওরোফ্যারিংসের নিচে সব জায়গাটাই সেন্সরি সাপ্লাইটা হচ্ছে বোথ ল্যারিংস এন্ড ল্যারিঞ্জিয়াল ল্যাঙ্গোফ্যারিংস সাপ্লাই ইজ বাই দি ভেগাস নার্ভ। সো এখানে আমাদের ল্যারিংসের যে সাপ্লাইটা হচ্ছে আমাদের ভোকাল ফোল্ডের উপরে অ্যান্ড ইনক্লুডিং ভোকাল ফোল্ড, এই পার্টটা সাপ্লাইড বাই দি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, and below the vocal cord supplied by the recurrent laryngeal nerve. Both are branches of the vagus nerve. Coming to motor supply, এটা ছিল sensory supply. Now coming to motor supply, all the intrinsic muscle of the larynx are supplied by the recurrent laryngeal nerve, except cricothyroid, which is supplied by the external laryngeal nerve, and arytenoidus, a transversus muscle, which is supplied by the
ডাবল নার্ভ সাপ্লাই, দ্যাট ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। সো আমি আবার বলছি যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই জিনিসগুলো কিন্তু আমরা থাইরয়েডের ওখানেও ফেস করে এসেছি, এবং আমরা যখন ফ্যারিংসের ব্যাপারে পড়ছিলাম তখনও কিন্তু এই নার্ভগুলোই সেখানে বারবার দেখা যাচ্ছে। সো মুভিং অন টু দি নেক্সট টপিক, write briefly on the structure and function of the vocal cords. আচ্ছা, সো ভোকাল কর্ডের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে ফার্স্টেই বলতে হবে যে এটা হচ্ছে একটা পার্লি হোয়াইট কালার ফোল্ড এন্ড ইট ইজ লাইন্ড বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা হচ্ছে ডিভয়েড অফ সাবমিউকাস টিস্যু, এবং এই ফোল্ডের মধ্যে ইট কন্টেইনস টু থিংস, দ্যাট ইজ দি ভোকাল লিগামেন্ট যেটা হচ্ছে মিডিয়ালি থাকে, এন্ড দি ভোকালিস মাসল যেটা হচ্ছে ল্যাটারালি থাকে। That is the structure, and function হচ্ছে obviously the production of sound that is used in speech. গেল। আচ্ছা, so next question হচ্ছে explain anatomically why unilateral lesion of the recurrent laryngeal nerve leads to hoarseness of the voice. So আমরা এইমাত্র এই জিনিসটা পড়লাম যে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ল্যারিংস এর অল ইন্ট্রিনসিক মাসলস এর মোটর সাপ্লাই। সো এটা যদি ইউনিল্যাটারাল লেশন হয় তাহলে কি হবে, যে যেই পার্টটা, যেই হাফটা ইফেক্টেড হবে ওই হাফের যে রিমা গ্লটাইডিস ছিল, অর্থাৎ যে হচ্ছে আমাদের ভোকাল ফোল্ডের যে মাঝখানের যে গ্যাপটা ছিল সেটা হচ্ছে প্যারামিডিয়ান পজিশনে ফিক্স থাকবে। অ্যান্ড সেটা যেহেতু প্যারামিডিয়ান পজিশনে ফিক্স থাকবে বিকজ এখানে হচ্ছে যে ক্রিকোথাইরয়েড মাসলটা আছে সেটার ইনারভেশনটাও ডিফারেন্ট ছিল, অ্যাজ ইন সেটা তো হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই ছিল। সো সুতরাং এই নার্ভের, এই মাসেলের নার্ভ সাপ্লাই যেহেতু ইন্ট্যাক্ট আছে, সো এই মাসেলটা কাজ করে যাবে এবং এখানে হচ্ছে প্যারামিডিয়ান পজিশনে রিমা গ্লটাইডিসটাকে ফিক্সড রাখবে। সো আমরা জানি যে কোনো একটা সাউন্ড প্রোডাকশন হইতে হলে অবভিয়াসলি এখানে একটা ভাইব্রেশন দরকার। সো আমাদের রিমা গ্লটাইডিসটা যদি প্যারামিডিয়ান পজিশনে ফিক্স থাকে, সো এই পার্ট, এই হাফ অফ দি ভোকাল কর্ড উইল নট বি এবল টু ফাংশন, অ্যাজ আ রেজাল্ট এখানে হচ্ছে হোর্সনেস অফ ভয়েস ডেভেলপ করবে। ওকে, ভোকাল কর্ড ইজ লাইন্ড বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এটা কিছুক্ষণ আগেই বলেছি, এখন কথা হচ্ছে কেন। কারণ এখান দিয়ে এই ভোকাল কর্ড দিয়ে যে এয়ার পাস করবে, এই এয়ার পাস করার কারণে একটা ফ্রিকশন যে তৈরি হবে, সেই ফ্রিকশনটা যাতে কোনো ড্যামেজ না করতে পারে বা সেই ফ্রিকশনটাকে রেজিস্ট করার জন্যই হচ্ছে এখানে একটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মানে হচ্ছে অনেকগুলো লেয়ার থাকবে, এবং স্কোয়ামাস পার্টের হচ্ছে একটা ফিচার হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়ামটা অনেক র্যাপিডলি মাল্টিপ্লাই করতে পারে। সো এই ভোকাল কোর্ডে এই দুটো ফিচার থাকার কারণে এখানে যে প্যাসিং এয়ার কলমটা আছে সেটার কারণে কোনো ড্যামেজ সে এফেক্টেড হবে না। এবং আমাদের বডিতে যেখানে যেখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা আছে সেখানে অ্যাকচুয়ালি ফাংশন এটা সেম, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে আমরা এটা অনেক জায়গায় দেখতে পারি, এপিগ্লটিসেও দেখতে পারি। সো ওগুলা নিয়েও যদি এখানে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোশ্চেনটা আসে, আমরা আমাদের আনসারটা এখানে সেমই হবে। মুভিং অন টু দি নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ ডেথ অকার্স ইন হ্যাঙ্গিং। আচ্ছা, সো এটা কেন হয়? এটা হচ্ছে আমরা ভার্টিব্রার সাথে পড়েছি যে সেকেন্ড যে ভার্টিব্রা, যেটা হচ্ছে একটা ওডন্টয়েড প্রসেস আছে, সেই ওডন্টয়েড প্রসেসটাকে একটা ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে ঘিরে রাখে। সো যখন হ্যাঙ্গিং হয় তখন হচ্ছে যাকে হ্যাং করানো হচ্ছে তাকে হচ্ছে অনেক লার্জ একটা হাইট থেকে ফেলা দেওয়া হয়, এবং ওই ফেলানোর ফোর্সের কারণে তার এই ট্রান্সভার্স লিগামেন্টটা ছিঁড়ে যেয়ে তার অডন্টয়েড প্রসেস মেডুলা অবলঙ্গটাকে ঢুকে ওখানে ল্যাসারেশন তৈরি করে ফেলে। এবং আমরা জানি যে মেডুলা অবলঙ্গটার মধ্যেই হচ্ছে আমাদের যত ভাইটাল সেন্টার, দ্যাট ইজ রেসপিরেটরি সেন্টার অর হচ্ছে এখানে আমাদের ভ্যাসোমোটর সেন্টার, সব এই জায়গাটাতেই লোকেটেড। সো এই জায়গাটার লেশন হলে আলটিমেটলি ডেথ কজ। সো মুভিং অন, ভোকাল কর্ড যদি শর্ট নোট আসে তাহলে এখানে জাস্ট স্ট্রাকচার এন্ড ফাংশনটা বললেই হবে। ডেভেলপমেন্ট অফ দি ল্যারিংস, রাইট, ডেভেলপমেন্ট অফ দি ল্যারিংস এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। সো ডেভেলপমেন্ট অফ দি ল্যারিংস এর মধ্যে ফার্স্টে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস ডেভেলপমেন্ট আমি আগেই বলে দিয়েছি। এখন ওভারঅল যদি ল্যারিংস এর ডেভেলপমেন্ট বলতে হয় তাহলে হচ্ছে ল্যারিংস ইজ ডেভেলপ ফ্রম দি cephalic part of the laryngotracheal tube which grows as a diverticulum of the ventral part of the pharyngeal part of the foregut. অর্থাৎ জিনিসটা হচ্ছে যে আমরা জানি আমাদের ফোরগাটটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গাট আর একটা হচ্ছে ফোরগাট প্রপার। এই ফ্যারিঞ্জিয়াল পার্টটা থেকে হচ্ছে একটা ডাইভার্টিকুলাম গ্রো করে, যেটাই হচ্ছে পরবর্তীতে ট্র্যাকিয়া ফর্ম করে, এবং এটা আমরা যখন রেসপিরেটরি সিস্টেমে ডেভেলপমেন্ট করবো তখন এটা আরেকটু ডিটেলসে দেখবো। সো ওই যে ট্র্যাকিয়াল টিউব সেটারই হচ্ছে যে সেফালিক পার্ট, ওখান থেকেই ল্যারিংসটা ডেভেলপ করে। সো এই এটুক বলে আমরা যদি তারপরে হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের ডেভেলপমেন্টটা বলে দিই তাহলে হচ্ছে এই আনসারটা কমপ্লিট হয়ে যায়। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, যে কেন অ্যান্টেরিয়র সার্ফেস অফ এপিগ্লটিস লাইন বাই, এটা সেম আনসার যে ওই এয়ার কলমের ক্ষেত্রে। সো এখানে আমি বলে দিতে চাই যে যে ল্যারিংসের যে লাইনিং এপিথেলিয়াম সেটা হচ্ছে সব জায়গায় রেসপিরেটরি আমাদের এপিথেলিয়াম, দ্যাট ইজ সিলিয়েটেড সিরোস্ট্রাটিফাইড কলমের এপিথেলিয়াম, এক্সেপ্ট জাস্ট তিনটা জায়গাতে হচ্ছে এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। একটা হচ্ছে অ্যারি এপিগ্লটিক ফোল্ড, একটা হচ্ছে ভোকাল ফোল্ড,
আর একটা হচ্ছে এপিগ্লটিসের পস্টিরিয়র সার্ফেস। সো ভোকাল কোর্ডের কথা বা ভোকাল কোর্ডের কথা আগে বলা হয়েছে, এন্ড আমি যখন ইনলেন্ট অফ দি ল্যারিংস বলছিলাম তখন আমি এই জিনিসটা বলেছি যে ইনলেন্ট অফ দি ল্যারিংস যেটা হচ্ছে ফর্ম পুরোপুরি বাই দি এপিগ্লটিস এন্ড অলসো বাই দি অ্যারিটেনয়েড ফোল্ড, এপিগ্লটিক ফোল্ড সরি, এই দুটো জায়গায় হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ল্যারিংস। নাও উই উইল মুভ অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ear. সো ইয়ার থেকে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে বাউন্ডারি এন্ড কন্টেন্ট অফ দি মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি এটা হচ্ছে আমার কাছে এই পুরা কার্ডের সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন লাগতো, কারণ এই এত বড় একটা জিনিস মনে রাখাটা আসলে ডিফিকাল্ট। সো এই ডায়াগ্রামটা বিডি চৌরাশিতে এই ডায়াগ্রামটা ভালো মতো দেওয়া আছে এবং প্রপারলি হচ্ছে ওয়াল গুলো এখানে ডিমার্কেট করা যায়, যেটা হচ্ছে অন্যান্য ডায়াগ্রামে এরকম ভাবে যায় না। সো এটা যখন আমরা পড়বো, বাউন্ডারি কন্টেন্টে যখন পড়বো, আমাদের কাছে যদি তখন আমরা যদি তখন হাতে আমাদের টেম্পোরাল বোনটা নিয়ে পড়ি, তখন দেখা যাবে যে এই জিনিসটা আমাদের পড়তে সবচেয়ে সুবিধা হচ্ছে। কারণ এখানে আমরা জানি যে মিডল ইয়ারটা পুরোপুরি লোকেটেড ইন দি পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। সো আমরা পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনটা দেখে আমরা এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। সো কামিং টু বাউন্ডারি এট ফার্স্ট অফ অল মিডল ইয়ার ক্যাভিটির রুফটা ফর্ম হয় বাই দি টেগমেন্ট টিম্পানি, যেটা আমরা জানি হচ্ছে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের উপরের রুফটাকেই হচ্ছে টেগমেন্ট টিম্পানি বলা হয়। ফ্লোরটা হচ্ছে ফর্মড বাই দি জুগুলার ফোসা, which contains the superior valve of the internal jugular vein. আমরা এটাও জানি যে আমাদের পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের নিচে জুগুলার ফোসাটা কোথায় আছে। কামিং টু অ্যান্টিরিয়র ওয়াল, আপনারা যদি পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনটাকে অ্যান্টিরিয়র সাইড থেকে দেখেন তাহলে দেখবেন যে এখানে বেসিক্যালি দুইটা পার্ট আছে। যেটা হচ্ছে লোয়ার পার্ট, সেটা হচ্ছে ক্যারোটিড ক্যানেল, একটা বনি ক্যারোটিড ক্যানেল। আর যেটা হচ্ছে আপার পার্ট, সেখানে হচ্ছে দুটো বনি ক্যানেল থাকে, একটা হচ্ছে আপার ক্যানেল থাকে টেন্সার টিম্পানি মাসলের জন্য, এবং ওখানে একটা লোয়ার ক্যানেল থাকে বনি পার্ট অফ দি অডিটরি টিউবের জন্য। সো এই জিনিসগুলো ফার্স্ট অফ অল আমরা ডায়াগ্রামে দেখাতে পারি, রুফ, ফ্লোর এন্ড হচ্ছে অ্যান্টিরিয়র ওয়ালের মধ্যে হচ্ছে ক্যানেল ফর টেন্সার টিম্পানি, ক্যানেল ফর অডিটরি টিউব এন্ড হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উইথ সিম্পাথেটিক প্লেক্সাস। গেল। মুভিং অন, ল্যাটারাল ওয়ালটা আগে বলে নিই কারণ এটা ইজিয়ার। ল্যাটারাল ওয়াল অবভিয়াসলি আমরা জানি যে মিডল ইয়ার ক্যাভিটি ল্যাটারালি কানেক্টেড টু দি এক্সটার্নাল ইয়ার। সো দুইটার মাঝে যে কমিউনিকেশন সেটাই হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেন। সো ল্যাটারাল ওয়ালটা হচ্ছে মিউকাস কভার্ড মিডিয়াল সার্ফেস অফ দি টিম্প্যানিক মেমব্রেন। কামিং টু পোস্টেরিয়র ওয়ালের আমরা যদি চিন্তা করি যে পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনের পিছনে কি আছে, পিছনে আছে হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস অথবা ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোন। ওখানে কিছু এয়ার সেলস থাকে যেগুলোকে বলা হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম, এবং ওইখানে একটা ওপেনিং থাকে যেটাকে বলা হয় অ্যাডিটাস টু দি ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পোস্টেরিয়র ওয়াল, যেটা হচ্ছে অ্যাডিটাস টু দি ম্যাস্টয়েড অ্যান্ট্রাম। তারপরে আমরা জানি যে ফেশিয়াল নার্ভটা হচ্ছে এই টেম্পোরাল বোনের মধ্য দিয়ে রান করে না বনি ক্যানেল নন এজ দ্য ফেশিয়াল ক্যানেল। সো এই ফেশিয়াল ক্যানেলের একটা পার্টও কিন্তু পোস্টেরিয়র ওয়ালের মধ্যে চলে আসে। লাস্টলি এখানে আরেকটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় পিরামিড অথবা পিরামিডাল এমিনেন্স, যেটা হচ্ছে নাথিং বাট দি স্ট্যাপিডিয়াস মাসল। আমাদের মিডল ইয়ার ক্যাভিটির দুইটা মাসলের মধ্যে একটা স্ট্যাপিডিয়াস মাসল, সেটা হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের একটা কম্পোনেন্ট। মুভিং অন টু মিডিয়াল ওয়ালের ফার্স্ট কম্পোনেন্টে হচ্ছে প্রমন্টরি, যেটা হচ্ছে একটা এলিভেটেড এরিয়া দ্যাট ইজ প্রডিউসড বাই দি ককলিয়া অফ দি ইন্টারনাল ইয়ার। আমরা জানি যে ইন্টারনাল ইয়ারের মধ্যে যে টার্নিং একটা স্পাইরাল একটা স্ট্রাকচার আছে ককলিয়া, ওইটার একটা ওইটার প্রেজেন্সের কারণে এখানে একটা এলিভেশন তৈরি হয় যেটাকে বলা হয় প্রমন্টরি। মুভিং অন, এখানে হচ্ছে আরো দুইটা ওপেনিং থাকে যেটাকে আমরা ফিজিওলজিতে পড়ে আসি, যেটা হচ্ছে আমরা রাউন্ড উইন্ডো এবং ওভাল উইন্ডো অথবা ফেনিস্ট্রা ভেস্টিবিউলি অর ফেনিস্ট্রা ককলিয়া হিসেবে বলে থাকি, যেটা হচ্ছে মিডল ইয়ারের সাথে ইন্টারনাল ইয়ারের দুটো কমিউনিকেশন। সো এই দুইটা জিনিস এখানে আসবে। তারপরে আসবে সাইনাস টিম্পানি হচ্ছে এটা হচ্ছে একটা ডিপ্রেশন যেটা হচ্ছে প্রমন্টরির একটু পিছনে থাকে। সো দিস ইজ সাইনাস টিম্পানি। আর লাস্টলি আমরা যে ফেশিয়াল ক্যানালটা বলেছিলাম সেই ফেশিয়াল ক্যানালটাও মিডিয়াল ওয়ালে চলে আসছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি বাউন্ডারি অফ দি মিডল ইয়ার ক্যাভিটি। জিনিসটা একটু কঠিন কিন্তু আশা করি আমি জিনিসটা একটু সহজ করতে পারছি সবার জন্য। নাও লেটস মুভ অন টু দি কন্টেন্ট। আচ্ছা, সো কন্টেন্টের ক্ষেত্রে প্রথমেই বলতে হবে হচ্ছে 3 ইয়ার অসিকলস। আমরা এটা সবাই জানি যে ম্যালিয়াস ইনকাস স্টেপস, 2 মাসলস টেনসর টিম্পানি এন্ড স্ট্যাপিডিয়াস এর কথা অলরেডি বলা হয়ে গেছে। আমরা বললাম যে যে পিরামিডটা এটাই হচ্ছে স্ট্যাপিডিয়াস মাসল, আর একটা হচ্ছে টেনসর টিম্পানি। আর হচ্ছে 6 সেটস অফ আর্টারিজ, 4 সেটস অফ নার্ভস, যেগুলার নামটা বলতে পারলে অবশ্যই অনেক ভালো হবে। আর্টারি গুলা হচ্ছে স্টাইলোমাস্টাইড ব্রাঞ্চ অফ দি পোস্টেরিয়র অরিকুলার আর্টারি,
anterior tympanic branch of the maxillary artery, petrosal branch of the middle meningeal artery, superior tympanic branch of the middle meningeal artery, and branches from the ascending pharyngeal artery and artery for the pterygoid canal. Also, tympanic branch of the internal carotid artery. Nerves গুলো হচ্ছে superior and inferior carotico-tympanic nerves, tympanic branch of the glossopharyngeal nerve, chorda tympani nerve, and facial nerve. আর নার্ভ গুলো মনে রাখা ইজি, কারণ আমরা জানি এখানে ফেশিয়াল নার্ভটা রান করে ইয়ারের ভিতরে, আর আমরা জানি হচ্ছে এখানে কোরডা টিম্পানি নার্ভটাও থাকে, যেটা হচ্ছে ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। তাছাড়া টিম্পানিক মেমব্রেন থেকে কিছু ব্রাঞ্চ যাবে, যেটা হচ্ছে টিম্পানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ বা সুপিরিয়র ইনফেরিয়র ক্যারোটিকো টিম্পানিক নার্ভস। বাট আর্টারির ক্ষেত্রে যেটা, আর্টারিটা একটু মনে রাখা ডিফিকাল্ট, এবং এটা আই গেস বারবার প্র্যাকটিস করে এই জিনিসটা মনে রাখতে হবে। Yeah, so that's all about the middle ear cavity. Coming to its development, ডেভেলপমেন্ট অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি, এটা হচ্ছে আর্চ পাউচ ক্লেফটে পড়ানো হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে মিডল ইয়ার ক্যাভিটিটা, এখানে প্রোডাকশন হচ্ছে যেটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ, যেটা এখান থেকে, অর্থাৎ ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে আমাদের মিডল ইয়ার ক্যাভিটি বা টিম্প্যানিক ক্যাভিটি। সো মুভিং অন টু দি নেক্সট কোয়েশ্চেন, লোকেশন এন্ড ফাংশনস অফ দি টিম্প্যানিক মেমব্রেন। আচ্ছা, হ্যাঁ, আর ডেভেলপমেন্ট অফ দি টিম্প্যানিক মেমব্রেন। সো টিম্প্যানিক মেমব্রেন আমরা জানি এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে দ্য বাউন্ডারি বিটুইন দি এক্সটার্নাল ইয়ার অ্যান্ড মিডল ইয়ার। আর এটার ফাংশন হচ্ছে অবভিয়াসলি ট্রান্সমিশন অফ ভাইব্রেশনস ফ্রম দি এক্সটার্নাল ইয়ার টু দি মিডল ইয়ার। এটার ডেভেলপমেন্ট যদি আমরা পড়তে চাই, এটার ডেভেলপমেন্ট হচ্ছে এখানে তিনটা জার্ম লেয়ার থেকে, এই যে আমাদের টিম্প্যানিক মেমব্রেনের তিনটা লেয়ার, সেটা তিনটা জার্ম লেয়ার থেকেই প্রোডাকশন হবে। অর্থাৎ এটার একটা আউটার কিউটিকুলার লেয়ার থাকে যেটা ডিরাইভ ফ্রম এক্টোডার্ম, একটা ইন্টারমিডিয়েট ফাইব্রাস লেয়ার থাকে যেটা ডিরাইভ ফ্রম মেসোডার্ম, আর একটা ইনার মিউকাস লেয়ার থাকে যেটা হচ্ছে ডিরাইভ ফ্রম এন্ডোডার্ম। দ্যাটস অল অ্যাবাউট টিম্প্যানিক মেমব্রেন। তাছাড়া যদি টিম্প্যানিক মেমব্রেনের স্ট্রাকচারটা বলতে হয়, তখন আমরা বলতে পারি এখানে এই যে আমাদের টিম্প্যানিক মেমব্রেন, এখানে এটাকে হচ্ছে বেসিক্যালি দুইটা ডিভিশনে ডিভাইড করা যায় বাই পেয়ার অফ ফোল্ডস নোন অ্যাজ ম্যালিওলার ফোল্ড। সেই ম্যালিওলার ফোল্ডের উপরের পার্টটাকে বলা হয় পার্স ফ্ল্যাসিডা এবং নিচের পার্টটাকে বলা হয় হচ্ছে পার্স টেন্সা। এবং এটার সাথে আমরা যদি এই কোয়েশ্চেনটা যদি আসে যে হোয়াট ইজ দ্য বা ডিসক্রাইব দ্য টিম্প্যানিক মেমব্রেন, তো এখানে আমরা এই সাবডিভিশনের সাথে যদি আমরা ওই তিনটা লেয়ারের কথা বলে দিই, যে ইট কনসিস্ট অফ 3 লেয়ার্স, আউটার কিউটিকুলার, ইনার ইন্টারমিডিয়েট ফাইব্রাস এবং ইনার মিউকাস লেয়ার, তাহলে আর কি আনসারটা কমপ্লিট হয়ে যায়। সো মুভিং অন টু দি নেক্সট টপিক, ফাংশন অফ দি অডিটরি টিউব, অথবা এই কোয়েশ্চেনটা একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালিও আসতে পারে যে হাউ প্রেশার on the two sides of the tympanic membrane is maintained. সো এটার ফাংশন হচ্ছে এটাই যে আমরা জানি অডিটরি টিউব যেটা, সেটা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির সাথে নেজোফ্যারিংসে একটা ওপেনিং তৈরি করে, এবং এই ওপেনিং এর মধ্য দিয়ে এয়ার ট্রাভেল করতে পারে। অ্যাজ আ রেজাল্ট আমাদের টিম্প্যানিক মেমব্রেনের দুই সাইডে প্রেশারটা ব্যালেন্স করতে পারে। সো আমরা জানি যে অনেকে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি, আমরা যখন একটা অনেক এরোপ্লেনে উঠি বা ধরেন অনেক হাইটে একটা জায়গায় যাই, আমাদের কানের মধ্যে একটা পপ হয়। ওই পপটা আসলে এই কারণেই হয় যে এই যেহেতু ওখানে এয়ার প্রেশার, এক্সটার্নাল এয়ার প্রেশারটা কম, ওই এয়ার প্রেশারটাকে, ইন্টারনাল এয়ার প্রেশারটাকে মেনটেন করার জন্য দেখা যাচ্ছে যে এখানে যে অডিটিউবের যে টিউবের যে কাজটা, সেই কাজের কারণে হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেনটা এখানে একটু পপ করে। সো এটাই হচ্ছে আমাদের অডিটরি টিউবের ফাংশন। নেক্সট কোশ্চেন হচ্ছে why otitis media is common in children, right? সো otitis media common in children, এটার আনসারটা হচ্ছে এই অডিটরি টিউবের মধ্যেই। চিলড্রেনের ক্ষেত্রে কি হয় যে অডিটরি টিউবটা হয় হচ্ছে একটু ব্রডার, একটু শর্টার, এবং হচ্ছে একটু লেস অবলিক। সো এখানে কোনো একটা ইনফেক্টেড মেটেরিয়াল বা এখানে কোনো ফরেন বডি মানে আটকে যাওয়া বা থেকে যাওয়াটা মাচ ইজিয়ার দ্যান ইন কেস অফ অ্যাডাল্ট। সো এখানে যদি কোনো একটা ইনফেক্টেড মেটেরিয়াল বা ফরেন বডি থেকে যায়, ওখান থেকে একটা ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলছি হচ্ছে অটাইটিস মিডিয়া। গেল। তারপর হচ্ছে ওয়াই অডিটরি টিউব ওপেন্স ইনটু নেজোফ্যারিংস, এটা বলা হয়েছে অলরেডি। অটাইটিস মিডিয়া কমন ইন চিলড্রেন। প্রেশার কিভাবে মেনটেন করা হয়, সেম অ্যান্সার, অডিটরি টিউব দিয়ে মেনটেন করা হয়। আচ্ছা, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ দি টিম্প্যানিক মেমব্রেন। ফাংশন যদি বলি তাহলে হচ্ছে এটাই যে ট্রান্সমিশন অফ ইম্পালসেস। আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি বলা হয় তাহলে হচ্ছে এখানে বলতে হবে যে আমাদের অডিটরি আমাদের যে টিম্প্যানিক মেমব্রেনের আউটার কিউটিকুলার লেয়ার, ইট ইজ লাইন্ড বাই কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর যে ইনার মিউকাস লেয়ার, ইট ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার অর স্কোয়ামাস এপিথেলিয়াম। মানে ইউজুয়ালি সিম্পল কলামনারটাই প্রেফার করা হয়, স্কোয়ামাসটাও থাকতে পারে। সো এই দুইটা লাইনিং এপিথেলিয়াম বলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। পার্টস অফ দি টিম্প্যানিক মেমব্রেন বলা হয়েছে পার্স ফ্ল্যাসিডা, পার্স টেন্সা। এক্সটার্নাল ইয়ার ইনফেকশন, ওয়াই ইজ ইট পেইনফুল? আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সটার্নাল ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল ইয়ারের ক্ষেত্রে ডাইরেক্টলি ইয়ারের যে কার্টিলেজ, সেটার উপরেই কিন্তু
স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুটা একদম ডাইরেক্ট লাগানো আছে। সো এখানে যেহেতু কোনো কুশনিং কোনো স্ট্রাকচার নেই, সো এখানে যদি একটা ইনফেকশন হয় এবং ইনফেকশনের কারণে যদি কোনো এক জায়গায় কোনো নার্ভ স্টিমুলেটেড হয়, সেটা হচ্ছে অনেক বেশি পেইনফুল হবে এই কারণেই, কারণ এখানে অনেক টাইটলি নার্ভটা হচ্ছে স্কিন এবং কার্টিলেজের মধ্যে বন্ধ আছে। সো দ্যাট ইজ দ্য আনসার অফ দিস ওয়ান। আর টিম্প্যানিক মেমব্রেনের শর্ট নোট অলরেডি বলা হয়ে গেছে। যে জিনিসগুলো বলছি এগুলো একসাথে লিখে দিলেই শর্ট নোটটা কমপ্লিট হয়ে যাবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইয়ার। এখন আমরা চলে যাব হেড এন্ড নেকের সিস্টেমিক এমব্রায়োলজি। সো সিস্টেমিক এমব্রায়োলজি মানে হেড এন্ড নেকের এমব্রায়োলজি বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট এবং তাদের ডেরিভেটিভস আমাদেরকে জিজ্ঞেস করা হয়। সো ফার্স্ট অফ অল আই গেস আমরা এই বেসিক আইডিয়াটা সবাই জানি যে ফ্যারেঞ্জিয়াল আর্চটা হচ্ছে আমাদের যে ফ্যারেঞ্জিয়াল গার্ডটা থাকে, অথবা আমাদের ফোর গার্ডের যে ফ্যারেঞ্জিয়াল পার্টটা থাকে, সেই ফ্যারেঞ্জিয়াল গার্ডটির সারাউন্ডিং মেসোডার্ম এবং সেটার সারাউন্ডিং সারফেস একটোডার্ম, ওভারঅল পুরা জিনিসটাই হচ্ছে একটা স্ট্রাকচার অ্যাজিউম করে, এবং ওই স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ। এই ফ্যারেঞ্জিয়াল আর্চ গুলো হচ্ছে চারটা মেইন থাকে, অর্থাৎ 1 2 3 4, সাথে আরো ছোট ছোট 2টা বা 3টা থাকতে পারে যেগুলো হচ্ছে একসাথে ফিউজ হয়ে যায়। এই ফ্যারেঞ্জিয়াল আর্চের দেখা যায় যে মিডিয়ালি কিছু ইনভ্যাজিনেশন দেখা যায় এবং ল্যাটারালিও কিছু ইনভ্যাজিনেশন দেখা যায়। ল্যাটারাল যে ইনভ্যাজিনেশন গুলো দেখা যায় এগুলোকে বলা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, এবং মিডিয়াল গুলোকে বলা হয় হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ। সো যেহেতু চারটা ফ্যারেঞ্জিয়াল আর্চ থাকে, সো ফ্যারেঞ্জিয়াল ক্লেফট প্রাইমারিলি চারটা থাকে, পরবর্তীতে তিনোটা হচ্ছে অবলিটারেটেড হয়ে খালি একটা থেকে যায়, এবং ফ্যারেঞ্জিয়াল পাউচও আমাদের এখানে রেসপেক্টিভলি চারটাই থাকে। সো ডেরিভেটিভ যদি বলতে হয়, ডেরিভেটিভস গুলো আমাদের ল্যাংম্যান বইয়ে একদম টেবিলের আকারে অনেক সুন্দরভাবে দেওয়া। সো ফার্স্ট আর্চটা যেটা, সেটার নার্ভ হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, এবং এগুলো অলরেডি বলা হয়ে গেছে যে আমাদের কেন এখানে ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট ইনারভেশন আসতেছে, কারণ তারা হচ্ছে এই ফ্যারেঞ্জিয়াল আর্চেরই ডেরিভেটিভ। সো এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে যে মাসেল গুলো আসতেছে সেগুলো হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন, মাইলোহয়েড মাসেল, anterior barrier of the digastric, tensor palatini and tensor tympani. স্কেলেটন কি কি আসছে? ম্যাক্সিলা, জাইগোম্যাটিক, পার্ট অফ দি টেম্পোরাল বোন, মেকালস কার্টিলেজ, ম্যান্ডিবল, ম্যালিয়াস ইনকাস, অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। সো এখানে মনে রাখার যে বিষয়টা, যে মেকালস কার্টিলেজ এটা হচ্ছে এরকম ভাবে একটা আকারে আমাদের সবগুলো বোন তৈরি করতে পারে, অর্থাৎ মেকালস কার্টিলেজ থেকে আমরা আমাদের ম্যান্ডিবল দেখতে পাচ্ছি, এখান থেকে ম্যালিয়াস ইনকাস দেখতে পাচ্ছি, এবং এখানে যে স্ফেনোম্যান্ডিবুলার যে লিগামেন্টটা সেটাও এই মেকালস কার্টিলেজ থেকে ডেরিভেটিভ। মুভিং অন, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চটা হচ্ছে হায়োয়েড আর্চ। এটার নার্ভ হচ্ছে ফেসিয়াল, এবং এটার মাসল হচ্ছে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। অলরেডি বলা হয়েছে যে এই কারণেই হচ্ছে ফেসের নার্ভ সাপ্লাই হচ্ছে, মোটর সাপ্লাই হচ্ছে ফেসিয়াল নার্ভ। তাছাড়া পোস্টেরিয়র ভ্যালি অফ দি ডাইগ্যাস্ট্রিক স্টাইলহয়েড স্ট্যাপিডিয়াস, এই মাসলগুলো এখান থেকে সাপ্লাই পাচ্ছে। আর স্কেলেটন আমরা আবার এই ফিগারটাই দেখি যে স্কেলেটন এখানে কি কি সাপ্লাই, কি কি তৈরি হচ্ছে এখানে, স্টেপিস, স্টাইলয়েড প্রসেস, স্টাইলহয়েড লিগামেন্ট এন্ড লেসার হর্ন অফ দি হায়োয়েড। সো এক্স্যাক্টলি এই জিনিসটা। থার্ড আর্চ গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এবং এটার একমাত্র মাসল স্টাইলোফ্যারেঞ্জিয়াস, যেটা আমরা যখন ওই মাসেলের নার্ভ সাপ্লাই পড়েছিলাম তখন আমি এই জিনিসটা স্পেসিফাই করে বলেছিলাম। এবং এটা থেকে যে স্কেলেটনটা তৈরি হচ্ছে সেটাও এই ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গ্রেটার হর্ন এন্ড বডি অফ দি হায়োয়েড। ফোর্থ থেকে সিক্সথ আর্চ এদের নার্ভটা হচ্ছে ভেগাস, সুতরাং এই যে আমাদের ল্যারিংস ফ্যারিংস এগুলোর সাপ্লাইটা ইউজুয়ালি ভেগাস নার্ভ থেকে আসে। এদের মাসল হচ্ছে ক্রিকোথাইরয়েড, লেভেটর প্যালাটিনি, কনস্ট্রিক্টরস অফ দি ফ্যারিংস এন্ড ইন্টারনাল ইন্ট্রিনসিক মাসলস অফ দি ল্যারিংস। আর এদের স্কেলেটনটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল কার্টিলেজেস, কোনটা ফোর্থ আর্চ থেকে এবং কোনটা সিক্সথ আর্চ থেকে সেটা অলরেডি বলা হয়ে গেছে। মুভিং অন টু পাউচেস এন্ড ক্লেফট। ক্লেফটটা আগে বলে দিই, ক্লেফট অলরেডি বলা হয়ে গেছে আর কি, যে প্রথমে যদিও চারটা থাকে সেটার মধ্যে সেকেন্ড থার্ড এন্ড ফোর্থটা অবলিটারেটেড হয়ে যায়। ফার্স্ট যেটা সেটাই তৈরি করা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার অর এক্সটার্নাল অডিটরি মিডিয়াস। কামিং টু পাউচ, পাউচের ক্ষেত্রে আমরা এরকম আরেকটা ডেরিভেটিভ দেখতে পারি। ফার্স্ট পাউচের ডেরিভেটিভ হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি এন্ড অডিটরি টিউব, অলরেডি বলা হয়ে গেছে। সেকেন্ড এরটা হচ্ছে প্যালাটাইন টনসিল এন্ড টনসিলার ফোসা, এটাও বলেছি একবার। থার্ড এরটা হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড থাইমাস, এবং ফোর্থ এরটা হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড প্যারাফলিকাল সেলস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। আমরা যখন থাইরয়েডের ডেভেলপমেন্ট পড়ছিলাম তখন হচ্ছে এই কথাটা এসেছে যে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে এই জাস্ট একটা মাত্র কম্পোনেন্ট, দ্যাট ইজ সি সেলস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসছে। So I think that is all about the pharyngeal arch pouch cleft. এখন নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সিস্টেমিক হিস্টোলজি, অর রাদার এই একটা কার্ড থেকে কি কি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমাদেরকে আঁকতে বলে। সো আমরা জানি যে আমাদের হিস্টোলজি খাতায় বা আমাদের যে স্লাইডের যে প্রফে যে স্লাইড পোর্শনটা থাকবে, এখানে আমাদের এই হেড নেক থেকে আসলে অনেকগুলো এরকম স্লাইড হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে যেগুলো আমাদের প্র্যাকটিস করে যেতে হয়, কিন্তু রিটেনের ক্ষেত্রে
পাস্ট কোয়েশ্চেন পেপার গুলো থেকে আমার আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে কমন যে হিস্টোরিক্যাল স্ট্রাকচার গুলো এসেছে। সো আমরা এগুলো হচ্ছে একটা একটা করে দেখতে পারি। সো ফার্স্ট স্ট্রাকচারটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের এরকম একটা ছবি এঁকে দিতে হবে। ছবির মধ্যে যে যে কম্পোনেন্ট আমাদেরকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে একটা থাইরয়েড ফলিকিউল এবং হচ্ছে এই ফলিকুলের যে লাইনিং এপিথেলিয়াম। এই লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে ইউজুয়ালি সিম্পল কিউবয়েডাল হয়, কিন্তু ওভার স্টিমুলেশনের ক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে সিম্পল কলমনার, এবং আন্ডার স্টিমুলেশনের ক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে সিম্পল স্কোয়ামাস। তাছাড়া এখানে যে কানেকটিভ টিস্যু সেপ্টা গুলো সেটা দেখাতে হবে। কানেকটিভ টিস্যু সেপ্টাটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের থাইরয়েডের যে ট্রু ক্যাপসুলটা থাকে, দ্যাট ইজ কন্ডেনসেশন অফ দি ফাইবার স্ট্রমা, ওখান থেকেই এটা হচ্ছে ডিরাইভড হয়। এই কানেকটিভ টিস্যু সেপ্টার মধ্যে হচ্ছে কিছু আর্টারি, কিছু ভেইন দেখাতে হবে, এবং সেটার সাথে হচ্ছে আমাদের ফলিকুলার সেল অথবা সি সেল, কিছুক্ষণ আগে আমরা যেটার নামটা পড়লাম সেই জিনিসটা আমাদেরকে আমাদের ডায়াগ্রামে দেখাতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে আমাদের পরীক্ষা হলে। এটা যখন আমাদের ডিসক্রিপশন দিতে বলবে, আমরা বেসিক্যালি এই জিনিসগুলো বলতে পারি যে কানেকটিভ টিস্যু সেপ্টার ব্যাপারে বলতে পারি যে এটা হচ্ছে ডিরাইভ ফ্রম দি ট্রু ক্যাপসুল। দেন ফলিকলের কথা বলতে পারি, লাইনিং এপিথেলিয়ামের কথা বলতে পারি, ফলিকুলার সেলের কথা বলতে পারি, এন্ড এই যে কানেকটিভ টিস্যু সেপ্টারের মধ্যে যে ডিফারেন্ট টাইপস অফ ব্লাড ভেসেলস থাকে আমরা এগুলো বলতে পারি। মুভিং অন টু থাইমাস এন্ড দেন হচ্ছে প্যালাটাইন টনসিল। সো থাইমাসের ক্ষেত্রে এরকম একটা ফিগার হচ্ছে আমাদের বইতে আছে। আমরা যখন থাইমাসের ছবিটা আঁকবো তখন আমাদেরকে অবশ্যই একটা অন্তত লোবিউল দেখাতে হবে। এটাকে একটা লোবিউল বলা হচ্ছে, এবং একটা লোবিউলের মধ্যে একটা আউটার যে ডার্কলি স্টেইন কর্টেক্স থাকে এবং একটা যে ইনার লাইটলি স্টেইন মেডুলা থাকে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। তাছাড়া একটা লোবিউলের বাইরে যে ট্র্যাবেকুলি গুলো আছে এবং এদের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। সো এখানেও সেম, ট্র্যাবেকুলি বা এই কানেকটিভ টিস্যু যে সেপ্টা গুলো থাকে এগুলো অলওয়েজ আসে হচ্ছে এই একটা অর্গানের ক্যাপসুল বা আউটার কভারিং থেকে। সো এখানেও জিনিসটা সেম। আর এখানে যে আমরা যে এক একটা লবিউলের মধ্যে যে আমরা হচ্ছে কর্টেক্স এর মেডুলার মধ্যে কি কি আছে, অর্থাৎ কর্টেক্স এর মধ্যে আসে হচ্ছে ডেভেলপিং টি লিম্ফোসাইট, এপিথেলিও রেটিকুলার সেলস আর ম্যাক্রোফেজ। আর মেডুলার মধ্যে থাকে হচ্ছে হ্যাসেলস কর্পাসেল। সো এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। এবং এখান থেকে আমাদের যে লাইনিং এপিথেলিয়াম থাকে, লাইনিং এপিথেলিয়ামের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকে, সেটাকে হচ্ছে সেটা যখন আমাদের ইনভ্যাজিনেশন হয়ে যায়, ইনভ্যাজিনেশনের কারণে কিছু টনসিলের ক্রিপ্ট তৈরি হয়, এবং এই ক্রিপ্টের কথা আমাদেরকে মেনশন করতে হবে। এই ক্রিপ্টের মধ্যে যে লিম্ফ্যাটিক নোডিউলস গুলো থাকে, লিম্ফ্যাটিক নোডিউলস এর মধ্যে হচ্ছে লিম্ফোসাইটস থাকে, ডেভেলপিং লিম্ফোসাইটস, সেটাও আমাদেরকে এখানে মেনশন করতে হবে। আর তাছাড়া স্ট্রমার মধ্যে আমরা কিছু স্কেলেটাল মাসল, কিছু ব্লাড ভেসেল, এগুলো আমরা দেখাতে পারি। মুভিং অন টু প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে যে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে একমাত্র কমপ্লিটলি সেরাস বা পিওরলি সেরাস গ্ল্যান্ড। সো সেরাস অ্যাসিনা এবং মিউকাস অ্যাসিনার সাথে আমরা যারা ফ্যামিলিয়ার তারা আমরা জানি যে সেরাস অ্যাসিনা এটা হচ্ছে, এটার সেলগুলো হয় পিরামিডাল ইন শেপ, এটা একটু ডার্কলি স্টেইনড হয়, এটার নিউক্লিয়াসটা হয় হচ্ছে সার্কুলার, এবং এটার লুমেনটা হয় একটু ন্যারো। সো এই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে এই সেরাস অ্যাসিনা গুলো আঁকতে হবে। তাছাড়া আমাদেরকে এখানে যেগুলো দেখাতে হবে হচ্ছে ডিফারেন্ট লেভেলস অফ দি স্যালিভারি ডাক্ট, অর্থাৎ ইন্টারক্যালেটেড ডাক্ট, তারপর স্ট্রাইটেড ডাক্ট, তারপর হচ্ছে ইন্টারলোবিউলার এক্সক্রিটরি ডাক্ট। সো ইন্টারক্যালেটেড যে ডাক্টগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে ছোট এবং সেটার লাইনিং হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্রাইটেড হচ্ছে আরেকটু বড়, সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আর ইন্টারলোবিউলার এক্সক্রিটরি যে ডাক্ট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং সেটার লাইনিংও হচ্ছে কলামনার এপিথেলিয়াম। তাছাড়া আমাদেরকে হচ্ছে যে ওই মাঝখানে যে কানেকটিভ টিস্যু স্ট্রমা সেগুলো দেখাতে হবে, এখানে হচ্ছে কিছু ব্লাড ভেসেলস দেখাতে হবে। ব্যাস এই জিনিসগুলো দেখালেই মোটামুটি এই ফিগারটা কমপ্লিট হয়েছে। আর লাস্টলি মুভিং অন টু টাং। টাং এর ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে হচ্ছে একটা ম্যাস অফ স্কেলেটাল টিস্যু, আর সেটার উপরে থাকবে হচ্ছে একটি আম, এখানে থাকবে হচ্ছে একটি সারফেস এপিথেলিয়াম এবং সেটার নিচে কিছু কানেকটিভ টিস্যু। সো সারফেস এপিথেলিয়ামের মধ্যে এরকম অনেক প্যাপিলা থাকবে, এই প্যাপিলার জন্য আমাদের অনেক এখানে ইনভ্যাজিনেশন দেখাতে হবে। আর আমরা যখন ম্যাস অফ টিস্যুটা দেখাবো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা এগুলো সব হচ্ছে স্কেলেটাল মাসেল হবে।
অর্থাৎ আমরা স্মুথ মাসেলের জন্য যেরকম একটা স্পিন্ডাল শেপ আকারে একটা ফিগার রাখি, সেটা কিন্তু এখানে হচ্ছে পুরাটা কাটা যাবে, কারণ এটা অবশ্যই স্কেলেটাল মাসেল। এখানে হচ্ছে স্ট্রাইটেড মাসেল এবং হচ্ছে লম্বা লম্বা আর কি মাসেলের ফিগারটা আঁকতে হবে আমাদের। তাছাড়া এখানে আমাদের স্ট্রমার মধ্যে কিছু ব্লাড ভেসেলস, কিছু কানেকটিভ টিস্যু সেটটা দেখানো যেতে পারে, এবং এখানে হচ্ছে যে লিঙ্গুয়াল গ্ল্যান্ডটা দেখানো ইম্পর্টেন্ট। লিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে মিক্স টাইপ অফ গ্ল্যান্ড, এবং এখানে হচ্ছে বোথ সেরাস এবং মিউকাস অ্যাসিনাই থাকবে। সো সেরাস অ্যাসিনার ব্যাপারে অলরেডি বলেছি, মিউকাস অ্যাসিনাই তার ঠিক উল্টা। এখানে সেলটা একটু কলামনার থাকে, এখানে হচ্ছে লুমেনটা একটু ওয়াইডার থাকে, নিউক্লিয়াসটা ফ্ল্যাট থাকে, এবং লুমেনটা হচ্ছে আরেকটু বড় থাকে রাদার দেন কম্পেয়ার টু প্যারোটিড। সো হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের যে কমন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমাদের রিটেনের জন্য আসে। So that is I think it for head neck card. Head neck card এর রিটেনের ক্ষেত্রে যতগুলোই কোয়েশ্চেন কমনলি এসেছে এখন পর্যন্ত সবগুলোই মোটামুটি ডিসকাশন করা হয়েছে। তবে একটা জিনিস অবশ্যই বলতে হয় যে কোনো এক্সামের জন্য আসলে যদি কখনো কেউ মনে করি যে আমাদের প্রিপারেশন শেষ বা আমাদের প্রিপারেশন 100% কমপ্লিট, সেটা কখনোই ট্রু হতে পারে না। সো যে কোনো সময় যে কোনো আনইউজুয়াল কোয়েশ্চেন অবশ্যই চলে আসতে পারে। এই ক্ষেত্রে আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে তাদের নিজের স্পেসিফিক বোর্ডের লাস্ট কিছু ইয়ারের কোয়েশ্চেন গুলো একবার সলভ করে যেতে, কারণ যদি কিছু ইউনিক কোয়েশ্চেন আসে তাহলে তারা সেখানে এগুলো অবশ্যই দেখতে পাবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করার জন্য হেডনেক পার্টি। আশা করছি দর্শক বৃন্দ আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের অনেক উপকৃত হবে, তারা অনেক উপকৃত হবেন আমাদের এই আজকের সেশনটি দিয়ে। ভাইয়া কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্ন উত্তর সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিয়েছেন কিভাবে মুখস্থ করা যায়, কিভাবে মনে রাখা যায়, বুঝে পড়া যায়। তো ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভাইয়া থেকে জানতে চাইবো যে আমাদের আজকে 2 দিন হেডনেক পার্টি নিয়ে পড়া হয়েছে, তো ওভারঅল যদি ভাই আমাদের কিছু বলতেন যে এটার ইম্পর্টেন্স কতটুকু, পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট দিয়ে এই টপিকটি আমাদেরকে পড়তে হবে। হেড নেক অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রফের যে পেপার 1 হয়, পেপার 1 এর গ্রুপ বি হচ্ছে হেড নেক এবং ব্রেন আইবল। তো সেখানে দেখা যায় যে এখানে ম্যাক্সিমাম কোশ্চেনটাই হেড নেক পোর্শনটা থেকে আসছে। সো অবশ্যই হেড নেক পার্টটা অনেক ভালো মতোই পড়তে হবে আমাদের, যাতে ওই পুরো গ্রুপের কোশ্চেনটাই আমরা অনেক ভালো মতো আনসার করতে পারি। জি ভাইয়া, আবারও আপনাকে ধন্যবাদ। আপনি আপনার সময় থেকে, গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরাও খুব আনন্দিত আপনার কিছু দিক নির্দেশনামূলক কথা শুনে। দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এক্সেস মেডিকেল স্কুলের সাথে থাকবেন। আপনারা আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ প্রোগ্রামটি জুড়ে, তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের সেশনটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।